কেমন চলতেছে সবার? একজন লিখছে, স্যার আপনাকে দেখতে পারতেছি না, তোমার কমেন্ট দেখে আমি আসছি যে আমাকে যাতে তোমরা দেখতে পাও। ঠিক আছে, আমাদের প্রেমানন্দ রয় লিখছে। এখন শুনতে পাচ্ছ সবাই? আচ্ছা, শোনো, আমাদের একটু বোর্ড হ্যাং করছে। বোর্ডটা ঠিক হলে, পিপিটিটা অন হলে আমরা শুরু করে দিব। 2-4 মিনিট একটু অপেক্ষা করো, ওরা কাজ করতেছে, একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে। টেকনিক্যাল প্রবলেমটা সলভ হলে আমরা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? একটু 2-4 মিনিট ওয়েট করো। হ্যাঁ, ঠিক আছে, একটু ইয়ে করো, ওই যে ইয়ে করে দাও একটু। না না, এটা না, পিপিটিটা অন করো। ঠিক আছে, একটু ভিডিওটা বন্ধ করে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? বলো, ভালো আছো? কেমন চলতেছে সবার? কেমন হচ্ছে তোমাদের সবকিছু? বলো, গতকালকে ক্লাস করছো, আজকে প্রথম ক্লাস করতেছো, গতকালকে ক্লাস করো নাই এমন কে কে আছো? আজকে প্রথম ক্লাস করতেছো, গতকালকে ক্লাস করো নাই এমন কে কে আছো? কারা ক্লাস করো নাই গতকালকে? তোমাদের ভিডিও দেওয়া হয়েছে, ক্লাসে দেখছো? ভিডিও দিছি যে, দেখছো? গতকালকের ক্লাসের ভিডিও দেওয়া হয়েছে, দেখছো? তোমাদের ক্লাস মিস হয় কেন? কোনো ইমার্জেন্সি কারণে? ক্লাসের সময়টাকে ইউটিলাইজ করার চেষ্টা করবা। লাইভ ক্লাসের মজাই অন্যরকম। তুমি ভিডিও দেখো আর যাই দেখো, সরাসরি ইন্টারাকশনের যে ক্লাস, ওটা দেখবা যে খুবই ফ্রুটফুল হয় এবং ওটা খুবই ভালো হয়। সো স্যার আপনি কেমন আছেন? ভালো নাই, আজকে চরম শরীর খারাপ। শরীর অনেক খারাপ লাগতেছে আজকে। সকালে তোমার হচ্ছে বিসিএস এর একটা সাজেশনের ক্লাস নিলাম বাধ্য হয়ে, আবার এখন তোমাদের নিচ্ছি। তোমাদের ক্লাস নেওয়ার জন্যই আসছি এখন অফিসে আবার। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা হলো তোমাদের কিছু জিনিস আমি গ্রুপে খেয়াল করছি, একদম ক্লাসের শুরুতে বলে দেই। যেটা খেয়াল করছি সেটা হচ্ছে, তোমরা গ্রুপে অনেকে বলো যে জুম আইডি কোথায়, এটা কোথায়, ওইটা কোথায়। একটা পোস্ট দেখো, তোমরা খুঁজে দেখো না কেন? মানে গ্রুপের ভেতরে যখন ঢুকো, ঢুকে তো উপর থেকে নিচ পর্যন্ত খুঁড়ে খুঁজে দেখবা অনেকগুলো পোস্ট করা হয়। অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দিচ্ছ, স্যার সিলেবাস কোথায়? আমি তো সকালবেলা উঠে ফজর নামাজ পড়ে ঘুমায়া 9টার দিকে উঠে আমি তোমাদের সিলেবাস দিয়ে দিছি। তারপরে অনেকে বলতেছো, স্যার সিলেবাস কোথায়? সিলেবাস তো দেওয়া হয়ে গেছে, ভিতরে তো সিলেবাস দিয়ে দিয়েছি। তাইলে তোমরা হচ্ছে সিলেবাস কেন ইয়ে করো না? এটাকে কি বলে, সিলেবাস কেন কমপ্লিট দেখো না? এটা তো খুব খারাপ একটা জিনিস। সিলেবাস দেখো না, একই কমেন্ট বারবার করতেছো। তোমার উপরে যারা কমেন্ট করতেছে সেখানে তো আমি রিপ্লাই দিয়ে দিচ্ছি যে এটা ওইটা, এটা ওইটা, তারপর আরো কেন কেন একই কমপ্লেন, একই জিনিস করছো? তুমি একটু পড়ে দেখো অন্য ছেলে মেয়েরা কি লেখে। আর একটু জিনিস দেখো। অনেকে বলতেছো ক্লাস কোথায় পাবো, ক্লাস কোথায় পাবো? এটা কেন? ক্লাস তো তোমাদেরকে দেওয়া হবে, 24 ঘন্টার মধ্যে ভিডিও আপলোড দেওয়া হবে, এবং আপলোড দেওয়ার পরেও দেখি আমাকে মেনশন দিয়ে লিখতেছো যে স্যার কোথায় পাবো। যারা অন্য কোনো গ্রুপে আছে তারা, তাদেরকে বলে রাখি, শুধুমাত্র অভ্র স্যারই হচ্ছে রিপ্লাই করে সরাসরি। আর প্রত্যেক গ্রুপে অফিসের লোক আছে, বাকিগুলো অফিস করে। কোনো গ্রুপে টিচাররা রিপ্লাই করে না, আমি শুধুমাত্র সরাসরি রিপ্লাই করি, কারণ আমি তোমাদেরকে আমার নিজের বাচ্চা, আপন ছোট ভাই বোনের মতো জানি, যাতে তোমাদের জন্য ভালো হয়। সো বি স্মার্ট অলওয়েজ। একদম গ্রুপে ঢুকবা, দেখবা তোমার ক্লাস টাইম কয়টায় দেওয়া আছে, কয়টা বাজে ক্লাস হবে, লিঙ্ক কি হবে, কোন লিঙ্কে ক্লাস করবা, ওগুলো সেখানে দেওয়া আছে, নাম্বার ওয়ান। নাম্বার সেকেন্ড হচ্ছে, তুমি কমেন্ট গুলো পড়বা, আর আননেসেসারি কিছু জিনিস লেখো। স্যার আপনি বলেছিলেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিবেন, এই ধরনের কোনো কমেন্ট আমি কিন্তু বলি নাই তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিব। আমি বলছি আমি এগুলা ক্লাসে পড়াবো। আমার কিন্তু আল্লাহর রহমতে অসুখ হয় যে আমার ব্রেন যথেষ্ট পরিমাণ শার্প, মাশাল্লাহ। আমি কিন্তু খুব কাকে কোন কথা বলি এটা আমার পুরোটা মাথায় থাকে। ব্যাপারটা বুঝতে পারছো? তারপরে আবার মেসেঞ্জারে এসে আমাকে বলতেছো যে স্যার সরি ভুল হয়ে গেছে। না, আমি তো এই ধরনের কোনো কমিটমেন্ট করি না। আমি অভ্র স্যার যেটা কমিটমেন্ট করব, এটা যদি আমি মারাও যাই, তার আগে আমার কেউ না কেউ এটা ফিল আপ করে যাবে। আমার লোককে বলা থাকে যে এটা এই কাজ করবা, ওইটা ওই কাজ করবা। ক্লিয়ার? আমার কমিটমেন্ট যথেষ্ট ফার্স্ট। সো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার ছোট ভাই বোনেরা, ভেরি সিম্পল ওয়ার্ড তোমাদের জন্য বলছি, বি স্মার্ট অলওয়েজ। লাইফটাকে খুব স্মুথলি দেখো। হ্যাঁ, ইউ ওয়ান্ট টু বি এ টিচার, তুমি একটা প্রভাষক হতে যাচ্ছ, ইউ ওয়ান্ট টু বি টিচার অফ এ কলেজ। সো এটা কিন্তু জাস্ট মানে যাচ্ছে তাই বিষয় না। তুমি একটা কলেজে টিচার হতে যাচ্ছ মানে ইউ নিড টু বি মোর স্মার্ট। আমি তোমাদের থেকে স্মার্টনেস শিখবো, আরো অনেক স্মার্ট হইতে হবে। কমেন্ট গুলো পড়ে দেখতে হবে, পোস্ট গুলো পড়ে দেখতে হবে, সবগুলো পড়ে দেখতে হবে। এবং তোমাদের রেসপন্স, গত ক্লাসে আমি বলেছি, আজকের ক্লাসে কোনো একটা কমেন্ট করলে তোমাদের রেসপন্স আমি পাই না, রেসপন্স খুবই কম, রেসপন্স খুবই কম। রেসপন্স গুলো যথেষ্ট পরিমাণ হতে হবে। জিজ্ঞেস করি যে এটা কেমন হচ্ছে, ওইটা কেমন হচ্ছে, ওইটা কেমন হচ্ছে, কোনো রেসপন্স নাই।
তারপরে ভিডিও দিয়েছি আমি অফিসে, আজকে সকালে এসে ফার্স্ট বলছি আমার বাচ্চাদের ভিডিও দেন, ওরা তাড়াতাড়ি করে অফিসে আসছে, আইসা ওদের অফিস শুরু হয় 12টায়, ওরা আইসা ফার্স্ট ভিডিও আমার দিছে এনটিএসসির। ভিডিওটা দেওয়ার পর আমি ভিডিওর ওইখানেই দেখি কমেন্ট আছে আমাকে মেনশন করে যে আমি ভিডিও পাচ্ছি না। এটা 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 কোনো কথা না। বি স্মার্ট অলওয়েজ, এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ you are going to take class of some college students and you need to be very smart, and that is very important. You need to be very clever. যারা টিচার হয় তারা মানুষকে হ্যান্ডেল করে, মানুষকে নিয়ন্ত্রণ করে, তারা মানুষকে ঠিক করাই হচ্ছে তাদের কাজ। দিস ইজ দ্য সোল রেসপন্সিবিলিটি অফ এনি টিচার। সো মাই ডিয়ার স্টুডেন্টস, বি স্মার্ট অলওয়েজ, ভিডিও দেখো, ক্লাস করো, রেগুলার অন টাইম ক্লাস করো, আমি সবকিছু রেডি করে দিব। তোমার নিজেরও পড়াশোনা করা উচিত, ক্লিয়ার কিনা? তুমি নিজে যদি পড়াশোনা না করো, নিজে যদি কোনো কিছু রেডি না করো, আমারে বাইটা খাওয়াই দিলেও লাভ হবে না। দিন শেষে পরীক্ষা হলে গিয়ে তুমি লিখবা, আমি লিখবো না। আমার কথাবার্তা কিন্তু একটু কাট করতে, যেহেতু আমি তোমাদের বড় ভাই, বড় ভাইয়ের কথা কাটা কাট করতেই হয়। সো পরীক্ষা হলে গিয়ে তুমি লিখবা, তোমার লেখাটা, তোমার জিনিসটা ঠিক করাটা তোমার ইম্পর্টেন্ট। গতকালকের ক্লাসে আমি সব সাজেশন দিয়ে দিছি। ফার্স্ট ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট, এবং আমি বলছি যে আমি প্রতিদিন ক্লাসে এগুলো রিপিট করব না, কারণ আমার আজকের ক্লাসগুলো আমাকে পড়াইতে হবে, কারণ আমি পড়া শেষ সিলেবাস শেষ করতে পারবো না। আমার অনেক কাজ, সিলেবাস শেষ করা, অ্যাসাইনমেন্ট দেওয়া, পরীক্ষা নেওয়া। এখন প্রথম দিকে আমি প্রেশার দিচ্ছি না, যেহেতু নতুন নতুন, আস্তে 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 অনেকে ভুলে গেছো, 5, 6, 10 বছর আগে পড়ছো, পড়াগুলো মনে নাই, আস্তে আস্তে তোমাকে রেডি করতেছি। আস্তে 2, 3টা ক্লাস যাওয়ার পর আমি তোমার প্রেশারটা শুরু করে দিব, তখন কিন্তু তুমি লোড নিতে পারবা না। সো প্রথম ক্লাসে দেখো আমি কি করছি, এটা তুমি কোথাও পাবা না। প্রথম ক্লাসে আমি তোমাকে একমাত্র আমার কোর্সে, আমার সাবজেক্টে আমি বলে দিছি তোমার জবটা কোন কোন জায়গায় হবে, লিখে দিছি না? তোমরা যারা ক্লাস করছো দেখছো না, কোন কোন জায়গায় তুমি তোমার পোস্টিং হবে সেটা আমি লিখে দিছি, কোন কোন বই পড়তে হবে সেটা আমি তোমাদেরকে লিখে দিছি, কোন কোন কিভাবে তুমি রিটার্নে ভালো করবা সেটা আমি তোমাকে লিখে দিছি। এগুলো নিয়ে কিন্তু আলোচনা শেষ। সো প্রথম ক্লাসের ভিডিওটা যারা দেখো নাই তারা কমেন্ট করতেছো, ক্লিয়ার কিনা? আর বাইরের স্টুডেন্ট যারা আছে, আমি কয়েকটা টের পাইছি আমাদের গ্রুপে বাইরের কিছু ছেলে মেয়ে ঢুকছে, এরা প্রবলেম ক্রিয়েট করে। আমি স্ট্রেট আজকে বলে অফিস থেকে এদেরকে আউট করে দিব আমি গ্রুপ থেকে। আমার স্টুডেন্ট ছাড়া বাইরের কেউ এখানে থাকতে পারবে না, ভেরি সিম্পল। যারা আমার স্টুডেন্ট শুধুমাত্র তারা থাকবে। আর আমার সামনে কোনো কজ কখনো দেখাবো না যে আমি অসুস্থ। আমি একটা সিম্পল কথা বলি, আমার পেটে 3টা সেলাই আছে, এই মাঝখানে সেলাইটা আমার এখনো কাঁচা, বাট আমি কিন্তু তোমাদের ক্লাস নিচ্ছি এখনো দাঁড়ায়া। তোমাদের এখানে কেউ অপারেশনের রুগী নেই, একদম ভেরি সিম্পল। এবং আমার মা, ওয়াইফ হাত ধরে রিকোয়েস্ট করে যে আমি যাতে আমাদের ক্লাস না নেই, সবাই আমাকে বলে। বাট আমার কাছে মনে হচ্ছে যে এই বাচ্চাগুলোকে পড়াবো, যেহেতু এটা দায়িত্ব আমি নিছি, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, যে তোমাদের ভালো কিছু করা, তোমাদেরকে চান্স পাওয়ানো, এটা আমার পুরাটা আমার রেসপন্সিবিলিটি। যে কোনো ভাবে হোক তোমাদেরকে আমার চান্স পাইতে হবে। সো আমি সিরিয়াস, আমার সংসার আছে, আমার অফিস আছে, সবকিছু থাকে। সো তুমি কেন এত সমস্যা লেখো? You need to manage your time, that is your responsibilities. How you manage your time, that is absolutely your choice, that is not my responsibility. তুমি কিভাবে 1 ঘন্টা 2 ঘন্টা ম্যানেজ করে ক্লাস করবা, তুমি কখন ভিডিও দেখে ক্লাস করবা, that is absolutely your choice, that is not my choice. ক্লিয়ার কিনা? এরপরে উল্টাপাল্টা কোনো কমেন্ট হবে আমি ডেকে এনে জিজ্ঞেস করাবো, বা আমি জুম করবো যে তুমি কেন এই ধরনের কমেন্ট করছো, পড়াশোনা করো না? কোনো সুযোগ নাই। আমার সংসার আছে, আমার বাচ্চা আছে, আমি চাকরি করি, এগুলা বলার কোনো সুযোগ নাই। আমি চাকরি করি, আমি বাংলাদেশের একটা ফাইন্যান্স কোম্পানির এন্টার বাংলাদেশের প্রজেক্ট দেখি, আমি টেলিভিশনের প্রোগ্রাম করি, রেডিওতে প্রোগ্রাম করি, বিদ্যাবাড়ির লাইভ করি, কয়েকটা জায়গার প্রোগ্রামে আমি থাকি। স্টিল সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার যতগুলা জায়গা আছে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এখন তোমরা, বিকজ তোমাদের ব্যাচের ফুল দায়িত্ব আমার। মানে এটা কিন্তু খুব প্রেসারের। আমাকে মুকুল স্যার বলতেছিল যে অভ্রের দায়িত্ব দিছি, পোলাপান শেষ, মরে দেবো এবার। কারণ উনি খুব ভালো করে জানে যে আমি তোমাদের পিছনে লেগেই থাকবো যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো কিছু না করবা, পিছনে লেগে থাকবো। এটা আমার অভ্যাস, কারণ আমি ভাই খুব সিম্পল, আমি লাইফে একটা জিনিসই বুঝি, আমার লাইফে আমাকে সাফল্য পাইতে হবে, আমার কোনো কথা নাই। আমি চান্স বুঝি বাপ, আমি ডান বাম বুঝি না। আমার রেজাল্ট দরকার, রেজাল্ট। তুমি দুষ্টামি করো, লাফালাফি করো, যাই করো, দিন শেষে আমার রেজাল্ট ভালো হইতে হবে। আমার ইকোনমিক্স থেকে প্রভাষক হইতেই হবে, যাতে মানুষ বলতে না পারে যে অগ্রসরের ব্যাচ থেকে হয় না। এটা আমার জন্য বিশাল বড় একটা মানিজ্যতের ব্যাপার হয়ে দাঁড়াবে যদি আমার ব্যাচ থেকে না হয়। এটা আমার বিশাল একটা রেসপন্সিবিলিটির ব্যাপার, সেজন্য আমার তোমাকে চান্স পাইতেই হবে। সো ইউ নিড টু সাপোর্ট মি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউ নিড টু এস্টাবলিশ ইউর ক্যারিয়ার অ্যান্ড ডোন্ট শো মি এনি কাইন্ড অফ এক্সকিউজ, আই ডোন্ট লাইক এনি কাইন্ড অফ এক্সকিউজ, ঠিক আছে? একদম ভেরি সিম্পল। আমাকে যদি তোমরা বলো আমি তোমাদের ভাই তোমার বকাবকি করবো, তোমার বকা দিব, ঝাড়ি দিব, সব দিব, আমার দিন শেষে রেজাল্ট দরকার। তুমি প্রভাষক হবা, আমাকে মেসেজ দিয়ে ফোন দিয়ে জানাবা যে স্যার বা ভাই আমি চান্স পাইছি, আলহামদুলিল্লাহ, আমার দায়িত্ব শেষ। তুমি চান্স পাবা এটা আমি চাই, আমার বাচ্চারা চান্স পাইতেই হবে, কথা শেষ। যা পড়াবো সব, আজকের পিপিটি তৈরি করছি, খুব ইম্পর্টেন্ট স্লাইড গুলো নিয়ে আসছি বিভিন্ন বই থেকে, বিভিন্ন জায়গা থেকে,
বিভিন্ন জায়গা থেকে বেছে 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 পিপিটি রেডি করছি, সকালে এসে পিপিটি রেডি করছি তোমাদের। সো ভেরি সিম্পল বাবা, চান্স পাইতে হবে। কথা ক্লিয়ার? ডান বাম বলে কোনো কথা নাই। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছো না, ওই ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস পাইছো, এটা আমার জানার বিষয় না। তুমি আমার ছাত্র, তোমাকে চান্স পাইতে হবে। চান্স পাওয়ার জন্য আমাকে সময় দিতে হবে। ক্লিয়ার কিনা? সো ক্লাস করো, ঠিকভাবে ক্লাস করো। এক্সকিউজ মার্কা কথা আমার সামনে বলবা না, আমি এগুলো জীবনে পছন্দ করি না। স্যার আমার অমুক অসুস্থ, তমুক অসুস্থ, এগুলো আমার সামনে বলবা না। সিম্পলি ক্লাস করো, সুন্দরভাবে ক্লাস নিব। চান্স আমাদের পাইতেই হবে। ক্লিয়ার? চান্স আমাদের পাইতে, আমি বললাম না পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি তোমাদের সাথে আছি, এনি হাউ তোমাদের চান্স পাইতে হবে, কোনো ডান বাম নাই। আচ্ছা, এরপরে আসো, আজকে আমরা জাতীয় আয় নিয়ে পড়াবো। জাতীয় আয় আজকে আমি গ্রুপে দেই না ইচ্ছা করে, যে আমি কোন লেকচারটা পড়াবো, কারণ হচ্ছে আমি দেখতে চাইছি আসলে তোমাদের আগ্রহ আছে কিনা। আমি দেখলাম যে নাই, কেউ জানতে চায় না স্যার আজকে কোন টপিক পড়াবেন। এই জন্য আজকে তোমাদের একটু শুরুতে একটু কড়া কথা বললাম আর কি, নাহলে তো তোমরা লাইনে থাকো না। সো ভেরি সিম্পল, আজকে আমরা জাতীয় আয় নিয়ে পড়াশোনা করব। জাতীয় আয় এবং জাতীয় আয়ের যা কিছু আছে সবকিছু আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে জাতীয় আয়ের আগে একটা সংজ্ঞা লেখো, সংজ্ঞা দিয়ে শুরু করি। লেখো, একটা সংজ্ঞা লেখো, একটা সংজ্ঞা লেখো। অধ্যাপক মার্শালের মতে, একটা সংজ্ঞা লিখো, আমি মুখে বলি তোমরা লিখো। অধ্যাপক মার্শালের মতে, অধ্যাপক মার্শালের মতে কোন দেশের শ্রম, কোন দেশের শ্রম, কোন দেশের শ্রম মূলধন সহ, মূলধন সহ প্রাপ্ত প্রাকৃতিক সম্পদকে, কোন দেশের শ্রম ও মূলধন সহ প্রাপ্ত প্রাকৃতিক সম্পদকে, এটা কেটে দিত, প্রাপ্ত প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে, কাজে লাগিয়ে, প্রাপ্ত প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে, কাজে লাগিয়ে যে পরিমাণ বস্তুগত, বস্তুগত ও অবস্তুগত দ্রব্য, বস্তুগত ও অবস্তুগত দ্রব্য ও দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন করে তার সমষ্টিকে জাতীয় আয় বলে। তার সমষ্টিকে জাতীয় আয় বলে। লিখে নিছ? এবার আরেকটা লেখো, আরেকটা লেখো। অধ্যাপক পিগুর মতে, অধ্যাপক পিগুর মতে জাতীয় আয় হলো, অধ্যাপক পিগুর মতে জাতীয় আয় হলো নির্দিষ্ট সময়ে সমাজের মোট ভোগ বিনিয়োগ, ব্যয়ের সমষ্টিক, এখানে তিনি নিট ব্যয়যোগ্য আয়কে, এখানে তিনি নিট ব্যয়যোগ্য আয়কে জাতীয় আয় বুঝিয়েছেন। বাবা আমি একটা সহজ কথা বলি, জাতীয় আয় জিনিসটা কি, দুইটা সংজ্ঞা লেখাইলাম, কেমন? দুইটা সংজ্ঞা লেখাইছি, যেটা তোমার কাছে পছন্দ ওইটাই পরীক্ষা দিবা। ঠিক আছে? প্রথম সংজ্ঞাটা কিন্তু এখানে লেখা আছে, দেখো আমি মুখস্থ বলে দিছি, তারপর এখানে লেখা দিছি। আমরা জাতীয় আয় বলতে কি বুঝি? একটা দেশের মোট যে আয় সেটাকেই জাতীয় আয় বলে। তোমরা কি বলতে পারবা আমাদের দেশের কয়টা খাত থেকে আয় আসে? শুধু বলো, আমাদের কি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, কয়টা খাত থেকে আমাদের আয় আসে? এটা আমাকে বলো আগে দেখি। বলো তো অর্থনীতির স্টুডেন্ট তোমরা, আমাদের কয়টা খাত থেকে আয় আসে? আমাকে ফারিহা বলছে, উত্তর দিয়েছে ফারিহা একটা। বাকিরা বলো, বাকিরা বলো কয়টা খাত থেকে আসে? ভুল হইলে লজ্জার কিছু নাই, আমার সামনে ভুল হইলে লজ্জার কিছু নাই। জান্নাতুল ইসলাম নীতি বলছে, নার্গিস বলছে, লজ্জার কিছু নাই, ভুল হইলে ভুল হবে। তুমি তোমার উত্তর দাও, কয়টা খাত, মূল কয়টা খাত থেকে? অনেকে 15টা লিখতেছো, 15টা সাব খাত, অনেকে 19টা লিখতেছো, এগুলা সাব খাত, এগুলা না, মূল খাত বলতেছি। মূল খাত কয়টা? মূল খাত হলো বাবা তিনটা। তিনটা খাত থেকে আমাদের আয় আসে। কি কি খাত? দেখো, আমাদের তিনটা খাতের মধ্যে আছে হলো
সেবা খাত, সেবা খাত, আমাদের আছে হলো কৃষি খাত, আমাদের আছে হলো শিল্প খাত। এই তিনটা খাত থেকে আমাদের আয় আসে, সেবা, কৃষি এবং শিল্প, এই তিনটা খাত থেকে আমাদের আয় আসে। এখন একটা মজার জিনিস, ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দেই, এটা ব্রেনে ঢুকায় নাও। লেখার ক্ষেত্রে সব জিনিস মুখে বলে শেষ করতে পারবা না বাবা। অর্থনীতির বই পুরাটা ব্রেনে ঢুকাই দিলে হবে না, লেখার সময় লেখাটা ইম্পর্টেন্ট। তুমি লেখায় কি লিখতেছো? সেবা, কৃষি, শিল্প, একটু শিখে নাও। এই তিনটা ক্ষেত্র থেকে আমাদের আয় আছে। বর্তমানে আয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে শিল্প খাতে। তাইলে কোন খাতে আমাদের আয় বৃদ্ধি পাচ্ছে? শিল্প খাতে আমাদের আয় বৃদ্ধি পাচ্ছে। আমাদের কৃষি খাতের আয় তোমার দিন দিন কমতেছে। সবচেয়ে কম আয় হইতেছে কোন খাতে? কৃষি খাতে। আয় বেশি হচ্ছে কোন খাতে? সেবা খাতে। আরেকবার বলি, একটু টাফ মনে হইতেছে। আয় বেশি হইলো সেবা খাতে। সবচেয়ে বেশি আয় আসে কোন খাত থেকে? সেবা খাত থেকে। তারপরে সবচেয়ে কম আয় আসে কোন খাত থেকে? কৃষি খাত থেকে। তাইলে কোন দুইটা খাতের আয় দিন দিন কমতেছে? এই দুইটা খাতের আয় দিন দিন কমতেছে। সবচেয়ে বেশি আয় আসতো সারা জীবন দেখলাম সেবা থেকে, আস্তে আস্তে এটা কমতেছে, আস্তে আস্তে বাড়তেছে কোনটা? শিল্প খাত থেকে। তাহলে আমাদের আয় কয়টা রে ভাই? তিনটা। আয় কয়টা? তিনটা ক্ষেত্রে আয়। এখন আমার প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস তোমরা মাথায় রাখবা, এই তিনটা ক্ষেত্রের মধ্যে আমাদের তিনটা ক্ষেত্র থেকে আমাদের আয় আসে। কেমন? জাতীয় আয়ের মধ্যে কি ভূমিকা রাখি? জাতীয় আয় থেকে বিদ্যাবাড়িও জাতীয় আয় ভূমিকা রাখে, তোমরাও জাতীয় আয় ভূমিকা রাখো, আমিও জাতীয় আয় ভূমিকা রাখি। কেমনে ভূমিকা রাখি? আচ্ছা বলো তো, বিদ্যাবাড়ি এই তিনটা খাতের মধ্যে কোনটা হবে? এই তিনটা খাতের মধ্যে কোন খাত? কোন খাতে কাজ করে? এই পানি আনতে বলিস তো একটু শফিক রে, এটা ফোন দিস। হ্যাঁ পানি খেতে হইব, একটা নিয়ে লইলো, পানি খাইলে বললে হইলো। সেবা খাত, সেবা খাত, বিদ্যাবাড়ি সেবা খাত। হ্যাঁ, তো বিদ্যাবাড়িতে এই যে টিচাররা ইনকাম করে, এই যে তোমাদেরকে আমি পড়াইতেছি, বিদ্যাবাড়ি আমার পয়সা দেয় না? মাগ নাকি আমি ক্লাস নিব? বিদ্যাবাড়ি আমার পয়সা দেয়, সব স্যারে পয়সা দেয়। আবার এই যে তোমাদের সামনে আমাদের আইটির একটা ছেলে বসে থাকে, ওকেও পয়সা দেয়, সবাইকে পয়সা দেয়। আবার আমরা তোমাদের থেকে পয়সা নেই, আমরা সবকিছু করি। আমরা হইলাম সেবা খাতের লোক। আমরা কি খাতের লোক? সেবা খাতের লোক। আমরা সেবা দিয়ে টাকা ইনকাম করি। হ্যাঁ, আবার এরকম সেবা খাতের আরো আছে। তুমি হসপিটালে যাও, হসপিটাল থেকে সরকার কি ট্যাক্স নেয় না? এই যে স্কয়ার, ল্যাবেট, বাকি যারা আছে ওদের থেকে সরকার ট্যাক্স নেয় না? নেয় তো। কিভাবে সরকার ট্যাক্স নেয়? সরকার ইউনাইটেড বলে গত বছর আপনার কজন রোগী ভর্তি হয়েছিল, কত টাকা আসছে, ওইটার উপর একটা ভ্যাট দেন। এটা হলো সেবা খাত। আমরা যেরকম চাকরি করি বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন জায়গায়, আমাদের বলা আছে বছরে আপনি যে বোনাসটা পাবেন সেই বোনাসের উপরে 20% সরকার ট্যাক্স নিবে। 20%। আমি বছরে যে বোনাসটা পাই আমার পারফরমেন্সের উপরে, ওইটাতে বলছে 20% আপনি কি পাবেন? বোনাস পাবেন 20%। সো এই যে 20% আপনি বোনাস পাবেন, এই 20% আপনি যা বোনাস পাবেন তার থেকে 20% সরকার কেটে নিবে। তো আমিও সরকারকে কি দেই? আয় দেই। আমার বেতন থেকে সরকার কি নেয়? ট্যাক্স নেয়। কয়দিন পর তো ট্যাক্স এই অবস্থা হইব, আমার কাছে মনে হয় বাচ্চা ঘুমাইলে গেবো, আপনার বাচ্চা ঘুমায় খায়, এটা ঘুমানোর লেগে ট্যাক্স দেন, আপনি ঘুমানোর লেগেও ট্যাক্স দেন। ট্যাক্সের এখন এই অবস্থা শুরু হইতেছে, যা মনে হইতেছে, যে পরিমাণ ট্যাক্স বাড়াইতেছে, ট্যাক্স দিতে দিতে আমাদের অবস্থা শেষ। উন্নয়ন হইতেছে তো অনেক, এই জন্য আর কি। তারপরে শিল্প খাত, শিল্প খাতের আয় দিন দিন বৃদ্ধি পাইতেছে। হ্যাঁ, তুমি একটা ফ্যাক্টরি দিছো, কিছু দিছো আয়, তাইলে সব কিছুর আয়, এটাকে জাতীয় আয় বলে। এখন ছেলে মেয়েদের একটা কমন প্রশ্ন আসে, বলে স্যার বুঝলাম আপনি চাকরি করেন, বিদ্যাবাড়ি তার ব্যবসা করতেছে, আমরা সবকিছু করতেছি। আচ্ছা স্যার, তাইলে আমি যে টিউশনি করি, আমার এই আয়টা সরকার কেমনে জানে আমি কয় টাকার টিউশনি করি? আর যে দিন মজুর, তারটা সরকার কিভাবে ক্যালকুলেট করে? এটা আমাকে তোমরা বলো। এই আয়টা কিভাবে ক্যালকুলেট, আয়ের মধ্যে জাতীয় আয় এটা কিভাবে আসে? ধরো আমাদের গুলা তো কয়টা ক্লাস নিচ্ছি বিদ্যাবাড়িতে, অফিসে কত টাকা বেতন পাই, সব তো ফিক্স। তাইলে এই যে দিন মজুর বা এদেরটা জাতীয় আয় কিভাবে হিসাব হয়? কে বলতে পারবা? দেখি কে বলতে পারবা, বলো তো, কে বলতে পারবা? আনমিউট করে দিলাম সবাই। আমি এখন পড়াশোনা রিলেটেড জন্য আনমিউট করছি, পড়াশোনা রিলেটেড কথা বলবা, এটার বাইরে কোনো কথা আমি নিব না। সবাই আনমিউট করছি, কে বলতে পারবা এই জাতীয় আয়টা হিসাব করা হয় কিভাবে? বলো, দিন মজুরের জাতীয় আয় কিভাবে হিসাব করা হয়? জিডিপির মাধ্যমে। এটা অনেক, জিডিপির মাধ্যমে? তাহলে বলো, বুঝাই বলো আমাকে কিভাবে করা হয়। জিডিপি তো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট অভ্যন্তরীণ উৎপাদন। এটা কিভাবে হয়? যা পারো বলো, লজ্জার কিছু নাই, বলো। দিক থেকে মজুরি, শ্রমিক যে পরিমাণ, বুঝি নাই রে বাবা, আরেকবার বলো। ব্যয়যোগ্য আয়ের মাধ্যমে। ব্যয়যোগ্য আয়ের মাধ্যমে? ব্যয়যোগ্য আয়টা কি এটা বলো, ব্যয়যোগ্য আয় কি বলো? প্রয়োজন
যেভাবে ব্যয় বুঝি নাই বাপ, আরেকবার বলো। স্যার ব্যয়যোগ্য যখন আয় জনসংখ্যা মোট ইনকাম আমি একদম সহজ করে বলতেছি, তোমরা ব্যয়যোগ্য আয়, মোট ইনকাম, টেনশনের মধ্যে যাওয়ার দরকার নাই, একদম সহজ করে বলো এগুলো কিভাবে হিসাব হয়, জাতীয় আয় কিভাবে হিসাব স্যার হয়। মোট হচ্ছে মাথা পিছু যে জনসংখ্যা আছে সেটা ভাগ করলে কি স্যার আসে? হ্যাঁ, এটাই তুমি ধরো 16 কোটি জনসংখ্যা আছে, প্রত্যেকে 1000 টাকা আয় করে, কেউ 2000, কেউ 3000 করে, সব যোগ করে ভাগ করলা। তো আমার প্রশ্ন হচ্ছে দিন মজুরের আয়টা কিভাবে সরকার ক্যালকুলেট করে? স্যার আমি বলি, হ্যাঁ, দিন মজুরের আয়টা কেমনে এটা বের হবে? এখন সে কয় টাকা মজুরি পায় এটা তুমি কিভাবে জানো? এটা কিভাবে আসে? এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড একটা মজুরি হচ্ছে ধরে নেয়। কিভাবে ধরে নেয় বাবা? নরমালি একজন যদি 500 টাকা আয় করে, মানে হ্যাঁ, ম্যাক্সিমাম শ্রমিক যদি 500 টাকা আয় করে, তো সেটাকে সরকার হচ্ছে ধরে নেয় আর কি। আচ্ছা, এটা একটা, আর এটা একটা পয়েন্ট, কাছাকাছি গেছো। আর স্যার আমি বলি, বলো। স্যার একটা দেশে এক বছরে বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান কিংবা উৎপাদনকারী বিভিন্ন ব্যক্তিরা যে পরিমাণ ইনকাম করে ওইটাকে এক বছরে ক্যালকুলেট করে জাতীয় আয় মূলত হচ্ছে তোমরা কেউ হিসাব করে আমার প্রশ্নের বোঝোই নাই। আমি বলছি দিন মজুরের আয় কিভাবে ক্যালকুলেট করে। আমি তোমাদের সবাই জাতীয় আয় তোমরা সবাই বুঝো, আমি তোমাদেরকে একটা সিম্পল প্রশ্ন করছি, ভাইভাতে প্রশ্ন করলো দিন মজুরের আয় কিভাবে ক্যালকুলেট করে, কিভাবে জিডিপি তে আসে। স্যার মূলত হয়তো আমাদের আমাদের জানা নেই স্যার, আপনি বলেন স্যার। ভেরি গুড, তোমরা পণ্য না পারলে আমার কাছে খুব আনন্দ লাগে, কারণ হচ্ছে আমার বলার সুযোগ হয়তো তোমরা না পারা মানে হইলো যে আমার টিচারের দরকার আছে, নাহলে তো মনে করবো কনফিডেন্স লেভেল একটার উপর দিকে উঠে দেবো। হিসাবটা খুব সিম্পল বলি ভাই, আদমশুমারি হয় না প্রতি বছর? আদমশুমারি হয় না? আদমশুমারির মধ্যে যারা আদমশুমারি করছে ওরা টিক দাও না যে আপনার পেশা কি, আপনার বাৎসরিক আয় কত। শ্রম মন্ত্রণালয় থেকে মাঝে মাঝে বিভিন্ন জরিপ হয় না, ধরো 100, 200, জি 500 স্যার। এর উপর জরিপ হয়, ওই জরিপের উপরে একটা স্ট্যান্ডার্ড ধরে তারপরে সেটা জাতীয় আয়ের মধ্যে ক্যালকুলেট করা হয়। ক্লিয়ার কিনা ব্যাপারটা, বুঝতে পারছো? অথবা কোনো আয়ের সাথে মোট গড়ে যে আয়টা হয় সেটাকে টোটালটার সাথে পার্সেন্টেজ করে তারপরে সেটাকে হিসাব করে জাতীয় আয় হিসাব করা হয়। ভেরি সিম্পল। ধরো এই বছর সবার জাতীয় আয়, ধরো চাকরিজীবীদের ইনকাম বাড়ছে 2%, ব্যবসায়ীদের ইনকাম বাড়ছে 3%, তাইলে এরকম একটা ফিগার ক্যালকুলেট করে তারপরে বের করা হয়। এবং সরকার যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে ডেটাগুলো কালেক্ট করে সেই ডেটাগুলোর মাধ্যমে জাতীয় আয়ের গুলো কালেক্ট হয়ে থাকে। ভেরি সিম্পল, এটা খুব সিম্পল, এটাকে জটিল করে দেখার কিছু নাই। তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে যারা অর্থনীতির ভাষায় বলছো যে মোট যে সেবা, জিডিপি, তারপরে এনএনপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, নিট ন্যাশনাল প্রোডাক্ট, সব আয়, সব কিছু একসাথে করে তারপরে হচ্ছে জাতীয় আয়টা হিসাব করা হয়। তোমাদের সবার উত্তর সঠিক, শুধু আমি একটু তোমাদের মাথাটা ঘুরাই দিচ্ছি। কেন? কারণ এই ধরনের জিনিস ভাইভাতে তোমাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা আবার তো খুশি হয়ে মনে করবা আল্লাহ আমি তো ইয়াতে টিকে গেলাম, রিটেনে টিকে গেলাম, কিন্তু ভাইভাতে গিয়ে তোমরা আউট হও কেন? কারণ তোমাদেরকে এই প্রশ্নগুলো করলে তোমরা কনফিউজ হয়ে যাও। তার মানে বিদ্যাবাড়ির যে ক্লাসগুলো তুমি করতেছো আজকে আমার সাথে, এই ক্লাসগুলোতে তোমাদের পরবর্তী ভাইবার জন্য সহায়ক হবে। ভাইবার জন্য যা কিছু লাগে সেটা মাঝে মাঝে আমি ক্লাসে রেডি করে দেবো। ক্লিয়ার না? ক্লিয়ার না? ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, প্রতিটা পড়ানো টপিকের ভিতরে মোটামুটি ভাবে তোমাদেরকে রেডি করে দেবো ইনশাল্লাহ। ভাইবার অনেক উত্তরও তোমরা আমার ক্লাস থেকে পেয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, বলো মুজাহিদ। ওকে, ক্লিয়ার কিনা?
সো এটা হলো তাহলে একটা দেশের মোট যে জাতীয় আয় সবকিছু ক্যালকুলেট করে যে আয় হয় সেটাকে একটা দেশের মোট জাতীয় আয় বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, কেন এগুলো ব্রেনে ঢুকাইতে গেছি? পরীক্ষার সময় স্ট্রেসে ভালো লাগে না, কিন্তু তোমরা আজকে আমাকে একজন খুব সুন্দর প্রশ্ন করছো মেসেঞ্জারে যে স্যার সংজ্ঞা আমি কিভাবে লিখবো। সংজ্ঞার ক্ষেত্রে তোমরা খুব সুন্দর করে লিখবা। আমি 2টা ক্লাস বা 3টা ক্লাস চলে যাওয়ার পরে তোমাদের লেখার প্যাটার্নটা আমি দেখাই দিব। এখন আপাতত পড়তে থাকো, লেখার প্যাটার্নটা আরেকটু পরে দেখাই দিব যে কিভাবে আমি যখন অ্যাসাইনমেন্ট দিব তোমাদেরকে তখন তোমরা লেখার প্যাটার্ন পাবা। আর আগামীকালকে তোমাদেরকে সাজেশন দেওয়া হবে 2টা। আগামীকালকে তোমাদেরকে 2টা সাজেশন দেওয়া হবে, প্রথম লেকচারের ক্লাস এবং দ্বিতীয় লেকচারের ক্লাস। এই 2টা লেকচারের ক্লাসের ইম্পর্টেন্ট টপিক আগামী ক্লাসে আমি দিয়ে দিব। টপিক গুলা পড়া হয়েছে কিনা সেটা আমি জিজ্ঞেস করার পরে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। ঠিক আছে, প্রথম লেকচার 1 এবং 2 এর উপরে একটা অ্যাসাইনমেন্ট হবে। লেকচার 1 এবং লেকচার 2 দুইটাই সাজেশন আগামীকালকে পাবা, দুইটাই আগামীকালকে সাজেশন পাবা। ক্লিয়ার কিনা? আর দয়া করে সাজেশন গুলা তোমার বন্ধু বান্ধব যারা আছে সবারই দিতে যাও না, তোমার সাজেশন তুমিই পড়ো। ক্লিয়ার কিনা? বাকিদেরকে এত বিলানোর কোনো দরকার নেই, এমনও পোস্ট কম, এই সাজেশন পরে ভাইরাল হয়ে যাবে। সো নিজেরটা নিজের কাছে নিজের মধ্যেই রাখো, এত হাতেন তাই হওয়ার দরকার নেই সাজেশন দেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। কাল্পনিক অর্থনৈতিক সমষ্টিক মডেল কত ক্লাসে দেখাই দিছি শেষ দিকে, তারপরও আরেকবার দেখাবো পরে। আচ্ছা, এরপরে আসো জাতীয় আয় পরিমাপের গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, আচ্ছা জাতীয় আয় ফার্স্ট টপিক কোনোটা বাকি নাই। যে লেখছো যে স্যার ফার্স্ট টপিক একটু বাকি ছিল, কোনো ফার্স্ট টপিক বাকি নাই। ফার্স্ট টপিকের বাকিগুলো নিজেরা পড়ে নিবা। সবকিছু ধরে ধরে তোমাদেরকে আমি পড়াইতে পারবো না, এটা সম্ভব না। কিছু কিছু জিনিস নিজে পড়তে হবে, পড়ার পরে প্রবলেম আসবে, তারপরে সলভ ক্লাসে বলবা। কিন্তু বাকিগুলা এই যে স্যার এটা বাকি আছে ওইটা বাকি আছে এইসব কথা বলা যাবে না। আমার লেকচারে কোনো কিছু বাকি নেই, আমি যা ছিল সব শেষ করে দিচ্ছি কালকে। ব্যাপারটা বুঝতে পারছো? এটা কিন্তু সম্ভব না, তোমাকে 5 বছর অর্থনীতিতে যেটা পড়ছো সেটা তোমাকে আমার 15টা ক্লাসের মধ্যে পড়ানো সম্ভব না। আমি তোমাকে ধরাই দিব, গাইডলাইন দিব, সবকিছু সলভ করার চেষ্টা করবো। সো ওইভাবে পড়বা। ওকে, জাতীয় আয় পরিমাপের গুরুত্ব আলোচনা করো। জীবনযাত্রার মান নির্দেশক, জাতীয় আয়ের উপরে জীবনযাত্রার মান নির্ভর করে। যদি বলো যে স্যার কিভাবে সম্ভব, তাইলে একটা ঘটনা বলি তোমাকে, একটা ঘটনা বলি। এই যে মেট্রো রেল হয়েছে না, তোমরা কারা উত্তরা থাকো, যারা উত্তরা থাকো তারা জানো উত্তরা লাস্ট স্টেশন যেটা, এটার মনে হয় দিয়াবাড়ি স্টেশন বলে। আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আজকে থেকে প্রায় ধরো 20-22 বছর আগে, তখন আমরা যখন এই দিয়াবাড়ির এখানে যাইতাম, আমার মনে আছে ওইখানে একটা নামাজের একটা জায়গা ছিল, তোমার হইলো টিনের মসজিদ ছিল। তো ওইটা হইলো লাস্ট, এরপরে আমরা ওইখানে নামাজ পড়তাম বিকেলে, নদীর পানি টানি দেখা যাইতো, মানে ওইখানে বিশাল ছিল, দেখতে ভালো লাগতো, একটা ছোট্ট সাঁকো ছিল, ওই পাড়ে গিয়ে আমরা বন্ধুরা বিকেলে বসতাম, আবার আইসা মাগরিবের নামাজ পড়ে রওনা দিয়ে দিতাম। তখন ওই জায়গাটা ভালো লাগতো, সবুজ প্রকৃতি। আর ছাত্র জীবনে তো দেখো মনের মধ্যে একটা কবি কবি ভাব থাকে, আমারও ছিল। তো ওগুলা দেখে খুব কি লাগতো, ভালো লাগতো। এখন আমি মেট্রো রেল হওয়ার পরে যখন ওই জায়গায় গেছি, আমি যাইয়া দেখি, আমার মনে আছে, স্পষ্টভাবে মনে আছে, আমাকে বলছিল যে স্যার, বলতেছে যে আমি তো ছাত্র জীবন থেকে অনেক পড়াইতাম, বহুত পয়সা কামাইছি। তা আমারে বলতো বন্ধু বান্ধব অনেকে ওইখানকার বলছে যে দোস্ত আমাদের এখানে জমি অনেক সস্তা থাকে, জমি কিনে রেখে দেয়। আমি বললাম দূর বেটা, এনে জমি কিনবো কি, এখানে জমি কিনে পানির মধ্যে আমি জমি কিনতে পারতাম না। আমি না, জমি জমার প্রতি আমার আগ্রহ ছিল না, আমার কিনি নাই ওইখানে। এখন ওইখানে জমির দাম 1 কোটি টাকার মতো। তো আমার ফ্রেন্ডরা বলতো যে দোস্ত ওই সময় জমি টমি কিছু ছিল, স্থানীয় যারা ছিল আমার ফ্রেন্ডের মধ্যে কয়েকটা, এখানে ওরা বলো যে দোস্ত জমি বিক্রি করে না, ভালো হয়েছে, আমাদের জমিগুলো এখন কোটি টাকা। তো কি হয়েছে, মানুষের জীবনযাত্রার উন্নতি হয়ে গেছে। জীবনে কোনোদিন কেউ চিন্তা করে না ওখানে মেট্রো রেলে যাবে। মেট্রো রেলে ওইখান থেকে 21 মিনিটে তোমার হচ্ছে কারওয়ান বাজারে আসা যায়। 21 মিনিটে। বলতে পারো স্যার এটার সাথে মেট্রো রেলের সাথে এটা সম্পর্ক কি? এটা জাতীয় আয়, জীবনযাত্রার মান পরিবর্তনে অনেক বড় ভূমিকা রাখে। একটা দেশের, পৃথিবীর 60টা দেশে মেট্রো রেল আছে, 60, বাংলাদেশ 60তম দেশ, আমাদের দেশের 60তম দেশ যেটা মেট্রো রেল আছে। জীবনযাত্রার মান প্রচুর পরিমাণে উন্নীত হয়েছে। আমার ফাদার যখন গভর্নমেন্ট চাকরি করতো, চট্টগ্রামে যখন বাবা ছিলেন, পোস্টিং ছিল, তখন আমার কর্ণফুলী নদীর ওই জায়গাটাতে আমাদের বসবাস ছিল, ওই জায়গায় আব্বার পোস্টিং ছিল, ওইখানে আমরা থাকতাম। তো ওই সময় যে পরিমাণ জাহাজ ছিল, এখন কর্ণফুলী নদীর ওইখানে গেলে দেখা যায় জাহাজ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। দেখো জীবনযাত্রার মাস মানুষের বাড়ছে, ইকোনমিক কন্ডিশনের উপরে এগুলো অনেক কিছু নির্ভর করে। যত ইকোনমিক গ্রোথ হবে তত মানুষের ডেভেলপমেন্ট অনেক বেশি বৃদ্ধি পাবে। ভেরি সিম্পল। হানিফ সংকেত একবার দেখাইছিল অনেক আগে, যে রিক্সাওয়ালা ফোন ইউজ করে। তো তখন মানুষজন এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল ওই সময়। এখন রিক্সাওয়ালারাও কিন্তু ফোন ইউজ করে। অদূর ভবিষ্যতে অবাক হবা না, রিক্সাওয়ালা অ্যাপস ইউজ করে তুমি রিক্সা কল দিবা, রিক্সা তোমার বাসার নিচে চলে আসবে। অদূর ভবিষ্যতে এটাও তুমি অবাক হবা না। ডে বাই ডে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে। আর এই জীবনযাত্রার মানটা
পুরাপুরি নির্ভর করে জাতীয় আয় পরিমাপের উপরে। তোমার জাতীয় আয় যত বৃদ্ধি পাবে, মানুষের জীবনযাত্রার মান তত বৃদ্ধি পাবে। 25 বছর আগের জাতীয় আয় আর এখনকার জাতীয় আয়, এই দুই জাতীয় আয়ের মধ্যে ডিফারেন্স আছে। জাতীয় আয় যত বৃদ্ধি পাচ্ছে, আমাদের জীবনযাত্রার মানও তত কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এরপরে আসো উন্নতি ও অবনতির নির্দেশক। যেমন আফ্রিকার কথা তোমাদেরকে বলি, এতক্ষণ তো আমাদের কথা বললাম, এবার উন্নতি ও অবনতির নির্দেশক কি? জাতীয় আয় যদি ঠিক থাকে তাহলে মানুষের ডেভেলপমেন্ট হয়, জাতীয় আয় ঠিক না থাকলে অবনতি হয়। আফ্রিকার দেশগুলোর জাতীয় আয় দিন দিন খারাপ হইতেছে, তাদের অবনতি হইতেছে, তাদের ইকোনমিক কন্ডিশন প্রচুর পরিমাণে খারাপ হচ্ছে। প্রশ্ন করতে পারো যে স্যার এটা একটু অনেকদিন ধরে জানার ইচ্ছা, যে আফ্রিকার সারা বিশ্বের সবার ডেভেলপমেন্ট হচ্ছে, আফ্রিকার কেন দেশগুলোর জাতীয় আয় কমতেছে? আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বলি, আমি কিন্তু তোমাদের প্রচুর পরিমাণ এক্সাম্পল দিব বাবা, কারণ মুখস্থ পড়ায় লাভ নাই। যত এক্সাম্পল দিব তত জিনিসগুলা মাথার মধ্যে কি করে ঢুকে। পয়েন্টগুলো লিখতে পারো, কোনো অসুবিধা নেই, আমি তো অনেক আলোচনা করতেছি, তুমি প্রতিটা লিখে রাখতে পারো, অসুবিধা নেই। সো যত এক্সাম্পল দিব তত মারা ঢুকবে। যেমন এই যে অবনতিটা হচ্ছে আফ্রিকার, কিরকম একটা ঘটনা তোমাদেরকে বলি। আজকে থেকে 3 মাস আগে আমার এক ফ্রেন্ড আছে আর্মিতে, লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার। তো আমার ফ্রেন্ড, সে হচ্ছে আমার সাথে দেখা করতে আসছে আমার অফিসে, হঠাৎ করে এসে বলে আমি তোর অফিসের নিচে নাম। তো আমি নামলাম, নাইমা আমার চাইল্ডহুড ফ্রেন্ড, হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড, এবং তার লাইফে ইচ্ছাই ছিল সে আর্মি অফিসার হবে। হ্যাঁ, হি ইজ এ ভেরি ডেডিকেটেড আর্মি অফিসার, ঠিক আছে। তো যেমন ওর ডেডিকেশন বলি, ও যখন আমার সাথে একসাথে হয় মাঝে মাঝে বলে দোস্ত আর্মির পোশাকটা যদি যখন আমি পরি তখন আমার অদ্ভুত আলোড়ন করে আমার শরীরের ভেতরে। এই বিষয়টা ও যখন আমাকে বলে, এবং সে বলে যে ওর জীবনে নাকি আর কোনো কিছু পাওয়ার নাই, বিকজ তার লাইফে ইচ্ছাই ছিল সে আর্মি অফিসার হবে। এত ডেডিকেটেড আর্মি অফিসার আমি আমার লাইফে দেখি নাই, আমার আরো ফ্রেন্ড আছে আর্মিতে। তো ও আফ্রিকা থেকে যখন বাংলাদেশে এসে তার পরের দিনই আমার সাথে দেখা করতে আসছে সে। তা আমি জিজ্ঞেস করলাম দোস্ত আমার একটা কমন প্রশ্ন, আমার খুব জানার ইচ্ছা, আফ্রিকার দেশগুলোর ইকোনমিক কন্ডিশন দিন দিন এত খারাপ হইতেছে কেন? যেহেতু তুই ওখানে প্র্যাকটিক্যালি ছিলি, আমি বিভিন্ন বই টই পড়ে এটার কোনো ইয়া পাইতেছি না, সব জায়গায় কমন কিছু পাইতেছি না, এটার ঘটনা বল। আমি তোমাদেরকে 3 মিনিটে একটা ঘটনা বলবো, তাহলে তুমি বুঝতে পারবা যে আল্লাহ তোমাকে কতটা ভালো রাখছে, ঠিক আছে? আনিকা তুমি বের হয়ে আবার ঢুকো, তোমার ওইখানে নেটে প্রবলেম, আমাদের এখানে নেটে কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমার ওই ফ্রেন্ড আফ্রিকাতে তার ব্যাটালিয়ন নিয়ে সে ইয়েতে গেছে, এটাকে কি বলে, ওই যে আর্মিরা যায় যে টহল দিতে গেছে, টহল দিতে যাওয়ার সময় সে দেখলো যে তোমার একটা ছেলে আসতেছে। তো আমার ফ্রেন্ড বলছে দোস্ত 50 কিলোমিটার চালাইলাম, ওইখানে প্রচুর সংঘর্ষ হইতেছে, একটা লোক আমি পাইলাম না ওইখানে, এই ছেলেটা কোত্থেকে আসলো, এটা আমার কাছে অবাক লাগছে। তো আমরা একটু তাকে দাঁড়াইয়া জিজ্ঞেস করলাম যে তুমি কোত্থেকে আসতেছো? সে আমাকে বললো সে আরো 80 কিলোমিটার হাইটে আসতেছে, মানে যেখানে আমাদের যাওয়ার উদ্দেশ্য সেখান থেকে সে হাইটে আসতেছে। তো তাকে জিজ্ঞেস করতেছে তুমি ওইখান থেকে হাইটে আসতেছো কেন? বলে যে আমাদের এখানে তো কোনো গাড়ি নাই। পরে আমার ফ্রেন্ড বলে যে আমার তখন ব্রেনে ক্লিক করলো, আসলে তো আমি কোনো গাড়ি দেখি না, 2-1টা হুন্ডা দেখছি। তো বললো যে তুমি কি করো? বলে আমি আরো 300 কিলোমিটার দূরে চাকরি করি এখান থেকে। বাবারে চিন্তা করো, মিনিমাম এখান থেকে টেকনাফ, কোনো গাড়ি নাই, এত দূর সে হাইটে যাবে, মানে ঢাকা থেকে টেকনাফ। তো তাকে যখন জিজ্ঞেস করছে তুমি ওইখানে কি করো, বলে আমি ওইখানে চাকরি করি। বলে কেন? বলে আমাদের এখানে কাজ করার কোনো জায়গা নাই। তো বলতেছে তুমি কাঁপতেছো কেন? বলে আমি অনেকক্ষণ হাঁটছি তো, আজকে 2 দিন ধরে আমি কিছু খাই নাই। তো বাংলাদেশ আর্মি সোলজার দে আর অলওয়েজ ভেরি কাইন্ড হার্টেড, এবং ও যে একটা করছে সেটা হচ্ছে সে তার সাথে যে শুকনা খাবার ছিল সেগুলো দিছে, খাবারটা খাইলো, খাওয়ার পরে ওই লোক কি করলো, সে দেখলো একটা পানির পোটলা বাইর করছে, সে পোটলা থেকে পানি খাইলো, খাইয়া সে কিছুক্ষণ পর দেখলো সে ওই পোটলা দিয়ে উত্তপ্ত রোদের মধ্যে অজু করে নামাজ পড়তেছে। তো যখন দেখছে যে অজু করে নামাজ পড়তেছে, তখন আমার ফ্রেন্ডের কাছে একটু স্বাভাবিক, হি ইজ এ মুসলিম, হি ইজ অলসো বি এ মুসলিম, মানুষের কমিউনিটির কারণে তো একটা আলাদা একটা কাজ করে। তো সে চিন্তা করলো এই লোক খাইতে পায় না, নামাজ পড়ে, বলে রাখি আমার ফ্রেন্ড অতটা ধার্মিক না, বুঝছো? তা আমার ফ্রেন্ডটা বলতেছে তাকে যে এই তুমি 2 দিন ধরে খাইতে পাও না, তো তুমি নামাজ পড়লা? বলে যে জি। বলে তোমাকে আল্লাহ তো খাওয়া দেয় নাই। বলে যে আল্লাহ যে আমাকে বাঁচায় রাখছে এটাই তো অনেক, চিন্তা করো। তারপরে সে বলতেছে যে তোমার বাড়িতে কে কে আছে? বলে আমার 4টা ছেলে আর বাকি 14 জন আমার ফ্যামিলি মেম্বার ছিল, 4টা সন্তান, 3টা ছেলে 1টা মেয়ে, আর 14 জন ফ্যামিলি মেম্বার ছিল। বলে ওরা কেমন আছে? বলে ওরা দে আর অল ডাইড, তারা সবাই মারা গেছে। বলে মানে? বলে তাদেরকে মিলিশিয়া বাহিনী হত্যা করছে। আমি এইবার বাড়িতে গেছি,
বাড়িতে যাওয়ার পরে আমার প্রতিবেশীরা আয়সা বলছে যে আজকে থেকে 3 মাস আগে নাকি আমার পরিবারের সবাইকে হত্যা করে মাটির নিচে পুঁতা রাখছে, ওই পুঁতা জায়গাগুলো আমাকে দেখাই দিছে। বলে তুমি কবে দেখছো এটা? বলে আমি গতকালকে দেখছি, তারপরে বাড়ি থেকে রওনা দিয়ে দিচ্ছি, বাড়িতে আর কেউ নাই, এই বাড়িতে থেকে আমি কি করবো, আমি আবার আমার কর্মস্থলে যাচ্ছি। বলে তারপরে তুমি আল্লাহকে বিশ্বাস করো? বলে হ্যাঁ, এরপর আমি আল্লাহকে অনেক বিশ্বাস করি, যে আমার আল্লাহ যে আমাকে বাঁচায় রাখছে, নিশ্চয়ই আল্লাহ কোনো ভালো কিছুর জন্য বাঁচায় রাখছে, এটাই আমার জন্য অনেক বড়। আমার ফ্রেন্ড বলছে তখন আমার হাতের পশম দাঁড়ায় গেছে, দেখো আমার পশমও দাঁড়ায় গেছে। বলে যে হাতের পশম দাঁড়ায় গেছে আমার, যে একটা মানুষ কত ইমানদার বান্দা এই পৃথিবীতে আছে, আল্লাহ কত ইমানদার বান্দা রাখছে যারা খাইতে পারে না, ইয়ে করে না, তারপর আল্লাহর প্রতি তাদের অত বিশ্বাস। এই বিষয়টা কেন বললাম? দেখো এই আফ্রিকার দেশ কত গরিব, যে ওই আফ্রিকার দেশের মানুষগুলোর মধ্যে আজকে থেকে তোমাকে 4 মাস আগের ঘটনা বলতেছে, আমি জাস্ট 4 মান্থ আগের ঘটনা বলতেছি, আমার ফ্রেন্ডের পোস্টিং হয়েছে এখন আবার খাগড়াছড়িতে, জাস্ট 4 মাস আগের ঘটনা বলতেছে। এই 4 মাস আগে এরকম একটা ঘটনা আফ্রিকাতে ঘটছে। তার মানে দেখো আফ্রিকার অর্থনৈতিক অবস্থা কতটা খারাপ। কেন আফ্রিকার অর্থনৈতিক অবস্থা খারাপ জানো? কারণ ইন্টারন্যাশনাল বিভিন্ন পলিটিক্স এখানে জড়িত। আফ্রিকানদের জায়গাগুলোকে মিলিশিয়া বাহিনীদেরকে প্রচুর পরিমাণে অস্ত্র দেওয়া হয়, সেই অস্ত্রগুলো দিয়ে মিলিশিয়া বাহিনী প্রচুর পরিমাণে ধ্বংস করে হচ্ছে ওইখানকার জায়গাগুলো। ওদেরকে অস্ত্র দিয়ে দিয়েছে, প্রথমে ওইখানে ধর্মযাজক হয়ে ঢুকছে, ধর্মকে কাজ করে, ধর্মকে ইউজ করে তারা কনভার্ট করার চেষ্টা করতো, পশ্চিমারা কনভার্ট করে ওই জায়গাগুলো তারা দখলে নেওয়ার চেষ্টা করতো। আস্তে আস্তে দখলে নিয়ে তাদেরকে বলতো ঠিক আছে তোমার এই জায়গাটা আমাদেরকে দিবা, তোমাকে আমি দিনে $500 দিব। তো যেই বেটা জীবনে $100 ইনকাম করে, তারা যদি $500 দেয় তার কাছে ভালো লাগবে না? তোরা ওদের জমিতেই লেবারে কাজ করে, বিনিময়ে স্বর্ণ টর্ণ যা আছে ওইখান থেকে টনে টনে খনিজ পশ্চিমারা আস্তে আস্তে পালায়া পালায়া পশ্চিমারা কি করছে, নিয়ে গেছে। তুমি জানো পশ্চিমারা এই কাজটা করতো, এবং সেইখান থেকে আস্তে 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 যখন দেখলো, ওরা চিন্তা করলো কিরে আমাদের জায়গা তোরা নিয়ে যাইতেছস, এইটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। ওরা যখনই প্রতিবাদ করলো তখনই তাদের মধ্যে অস্ত্র দিয়ে ভেদাভেদ ক্রিয়েট করলো। পৃথিবীতে অস্ত্র তৈরির অস্ত্র বিক্রির 3টা হাব আছে, একটা মধ্যপ্রাচ্য, একটা আফ্রিকা, আর একটা হলো তোমার এই ফিলিস্তিন ইসরায়েলের যে জায়গাটা, এই জোনটায় 3টা হলো পৃথিবীর অস্ত্র বিক্রির রেগুলার হাব। এবং এই জায়গাগুলোতে তারা বিক্রি করে আফ্রিকার মানুষের মধ্যে একটা সংঘাত ক্রিয়েট করে দিচ্ছে, এবং এই সংঘাতের কারণে জাতীয় আয় দিন যত যাচ্ছে তত কমে যাচ্ছে। বলতে পারো যে স্যার এই যে জাতীয় আয় কমে যাচ্ছে, আপনি আফ্রিকাকে দিয়ে কেন এক্সাম্পল দিচ্ছেন? কারণ সবসময় নিজের দেশের এক্সাম্পল শুনতে ভালো লাগবে না, সবসময় এই দেশের এক্সাম্পল গুলো ভালো লাগবে না। তার মানে জাতীয় আয় পরিমাপ যদি তুমি করতে চাও, দেশের ইকোনমিক কন্ডিশন ভালো হইতে হবে, দেশের পলিটিক্যাল কন্ডিশন ভালো হইতে হবে, পার্শ্ববর্তী কোনো দেশ বা বহির্বিশ্ব চক্রান্ত মুক্ত থাকতে হবে, তাহলে তোমার জাতীয় আয় দিন দিন কিভাবে বৃদ্ধি পাবে, অন্যথায় জাতীয় আয় দিন দিন অবনতি হবে। খুব সিম্পল একটা জিনিস দিয়ে আমি তোমাদেরকে উদাহরণ দিলাম। কেমন লাগছে উদাহরণটা? ভালো লাগছে তোমাদের? তো বোরিং লাগছে? ভালো লাগছে? বুঝতে পারছো এই ধরনের এক্সাম্পল ইউজ করলে ভালো হবে? কি মনে হয়? ভালো লাগতেছে তোমাদের? ওকে, ভালো লাগলে বলবা, আর যদি ভালো না লাগে তাহলে এক্সাম্পল চেঞ্জ করবো আবার। এইবার তোমাদেরকে আরেকটা বিষয় বলি, অবনতির আরেকটা জিনিস তোমাদেরকে, আফ্রিকার ছোট্ট একটা জিনিস, যেহেতু এখানে বলছি, ছোট্ট আরেকটা জিনিস তোমাদেরকে বলি, যেটা শুনে তোমরা খুব অবাক হবা। আফ্রিকার অনেক মানুষের মধ্যে তাদের নাকি কোনো গাড়ি নাই। যেমন আমার ফ্রেন্ডই বললো, সে একটা জায়গায় গেছে, যাওয়ার পরে বাচ্চারা দৌড়ায় এসে এরকম সাদা ইউএন এর গাড়িগুলো ধরে দেখতেছে, কেন? ওরা জীবনে কোনদিন জিপ গাড়ি দেখেনি। সুবহানাল্লাহ বলবো না? আল্লাহ আমাদের কতটা ভালো রাখছে। তোমাদের তো অনেক দুঃখ, কিছু হইলে আমার ছেলে মেয়ে অনেকে বলে, ছাত্রছাত্রী এসে বলে স্যার আমার কপালে এগুলো নাই, কপালের দোষ। আরে বেটা, তোরে আল্লাহ অক্সিজেন দিতেছে, অক্সিজেন দিতেছে, আল্লাহ খাওয়াইতেছে, এটাই তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। আবার ছাদে গিয়ে আত্মহত্যা করে একজন লাভ দিয়ে। আল্লাহ যে খাওয়াইতেছে, আল্লাহ যে বাঁচায় রাখছে, আল্লাহ যে প্রতিনিয়ত নিঃশ্বাস নিতে যে টাকা লাগতেছে না, এটাও তো আল্লাহর কাছে কি হওয়া উচিত? একটা মানুষের রহমত থাকা উচিত আল্লাহ, তাই না? এই আফ্রিকানরা, আমি একটা মোজাম্বিকের ভিডিও দেখছি, ঠিক আছে, সেখানে আমি দেখছি, তোমরা অবাক হয়ে যাবা, সেখানে যখন মোজাম্বিকের ইকোনমিক কন্ডিশন এত খারাপ এত খারাপ এত খারাপ, যে মোজাম্বিকের পাহাড়ের থেকে বাইক নামতেছে, বাইক বন্ধ করে দিছে, বাইকের স্টার্ট বন্ধ করে দিছে। বলছে বাইকের স্টার্ট বন্ধ করছেন কেন? বলে বাইকের স্টার্ট বন্ধ করছি যাতে বাইকের তেল খরচ না হয় এজন্য। কত গরিব, চিন্তা করো ইকোনমিক কন্ডিশন কত খারাপ ওই দেশটার, যে ওরা বাইকের স্টার্ট বন্ধ করে দিচ্ছে যাতে ওই পাহাড় থেকে নামার সময়, ঢালু জায়গা দিয়ে নামার সময় যাতে বাইকের টাকাটা কি হয়, সেভ হয়। মোজাম্বিকে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি মালটা তৈরি হয়, ওয়ার্ল্ডের সবচাইতে বেশি হচ্ছে মোজাম্বিকে, সবচাইতে বেশি মালটা মোজাম্বিকে তৈরি হয়, কিন্তু তারা সেই মালটাগুলো এক্সপোর্ট করতে পারে না, কারণ ওদের কোনো হিমাগার নাই। ওরা যে রপ্তানি করবে, রপ্তানি করার আগে যে প্রসেস,
যে জায়গাগুলা, বা ওদের তো আমাদের দেশের মতো এরকম সমুদ্র বন্দর নাই এত, ওরা করতে পারতেছে না এই জিনিসগুলা, তারা করতে পারতেছে না। চিন্তা করতে পারো, তার মানে একটা দেশের জাতীয় আয়ের ক্ষেত্রে সমুদ্র খুব গুরুত্বপূর্ণ, একটা দেশের জাতীয় আয়ের ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন খুব গুরুত্বপূর্ণ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের ট্রান্সপোর্টের দিকে কেন এত গুরুত্ব দিয়েছেন? কারণ হলো, যত কথাই বলো না কেন, এই যে মেট্রো রেল আমাদের ইকোনমিক কন্ডিশনের জন্য অনেক ভালো। আমাদের হচ্ছে তোমার এই যে তোমার হচ্ছে এক্সপ্রেসওয়ে করতেছি, এগুলার ইকোনমিক, যদিও আমাদের খরচ অনেক বেশি বেড়ে যাচ্ছে, বাট এগুলো যদি প্রপার ইউটিলাইজ করতে পারি, আমাদের টাইমটা কি হবে, সেভ হবে। ক্লিয়ার? এরপরে আসো অন্তর্বর্তীকালীন তুলনা। অন্তর্বর্তীকালীন তুলনা, এটা অনেকে বলতে পারো যে তুলনা কি? তুলনা মানে হচ্ছে তোমার সাথে তোমার তুলনা। তোমার জাতীয় আয় 5 বছর আগে কত ছিল, 5 বছর পরে কত হবে, 10 বছর পরে কত হইতে পারে। ফিউচারিস্টিক। মনে রাখবা, তিনটা সাবজেক্ট পৃথিবীতে আছে যারা সব সময় কাজ করে হচ্ছে ডেটা নিয়ে, ডেটার বাইরে তারা বিশ্বাস করে না। একটা হলো ফিন্যান্স, একটা হলো ইকোনমিক্স, একটা হলো স্ট্যাটিস্টিক্স। ফিন্যান্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, এই তিনটা সাবজেক্টের ছেলে মেয়ে যে কোনো কথা ডেটা দিয়ে বিশ্বাস করে, ডেটা দিয়ে, ডেটা ছাড়া বিশ্বাস করে না। দেখবে তোমরা ইকোনমিক্সে পড়ো, তোমরা কিন্তু নিজের অজান্তে যদি জিজ্ঞেস করে কাউরে বাজার করতে পারতেছে, এটা কয় টাকা, এটা কেন, কি প্রশ্ন করে বেশি, কারণ ইকোনমিক্সের ছেলে মেয়ে তার ফান্ড ইউটিলাইজেশনটা সবসময় তারা প্রপারলি চায়। খুব ভালো মতো খেয়াল করে দেখো, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ফাইন্যান্সের পোলাপান প্রশ্ন করে বেশি, ওরা টাকার ইউটিলাইজেশনটা খুব ভালো বুঝে, খুব ভালো বুঝে। এই জিনিসটা কিন্তু রেগুলার করে তারা। ঠিক আছে, এবার আসো অর্থনৈতিক অবস্থার মাপকাঠি। অর্থনৈতিক অবস্থার মাপকাঠি অলরেডি আমি বলে ফেলছি বাবা। অর্থনৈতিক অবস্থা ভালো হওয়া অনেক কিছুর উপর ডিপেন্ড করে, দেশের ইকোনমিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে, রাজনৈতিক পলিটিক্যাল হস্তক্ষেপ আছে না সেটার উপরে নির্ভর করে, দেশের ট্রান্সপোর্টেশনের উপর নির্ভর করে, অর্থনৈতিক অবস্থা তোমার জিডিপি বৃদ্ধির উপর নির্ভর করে, জিএনপি বৃদ্ধির উপরে নির্ভর করে, অর্থনৈতিক অবস্থা তোমার রিজার্ভের উপর নির্ভর করে, তোমার দেশের রিজার্ভ কম না বাড়ছে এটার উপর অর্থনৈতিক অবস্থা কি করে, নির্ভর করে। এরপরে আসো বিভিন্ন তথ্যের সন্ধান। ওই যে বলছিলাম দিন মজুর আয় করে কিভাবে, কার ইনকাম কত, এই ডেটাগুলা যখন একসাথে হবে, সব ডেটা একসাথে করে বিভিন্ন তথ্যের মাধ্যমে জাতীয় আয় পরিমাপ করা যাবে। এবং যখন তুমি জাতীয় আয় পরিমাপ করতে চাইবা, তখনই তুমি এক্সাক্ট বিভিন্ন ডেটাটা তুমি কি করবা, পাবা। এবং এই জন্য এটাকে বলা হয় বিভিন্ন তথ্যের সন্ধান। আমরা যখন খাতায় লিখবো, আমি লিখবো, আমরা লিখবো জাতীয় আয় পরিমাপের মাধ্যমে, পরিমাপের জন্য বিভিন্ন তথ্যের সন্ধান পাওয়া যায়, এবং বিভিন্ন জায়গার বিভিন্ন ডেটা কালেকশন করার মধ্য দিয়ে, সঠিক তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে জাতীয় আয় কি করা হয়, পরিমাপ করা হয়। ক্লিয়ার কিনা? এবার আসো বিভিন্ন দেশের মধ্যে তুলনা। তুলনাতে তো 1 নম্বর হইলাম আমরা বাঙালিরা। বাঙালিদের উপরে তুলনায় পৃথিবীতে আর কেউ নাই। বাঙালিরা যে পরিমাণ তুলনা করে, আল্লাহর আল্লাহ রে আল্লাহ। দেখো না, আমাদের আশেপাশে অনেকে, সিরিয়ালি লিখতে হবে কিনা, সিরিয়ালি লেখা লাগবে না, তুমি তোমার মতো লিখলে হবে। আমাদের দেশে তো তুলনা অনেক বেশি, জন্ম থেকে আমাদের তুলনা। প্রথম তুলনা হয়, মারা বলে, এই তুই খাস না, তোর পাশেরটা দেখছস কত খায়, তোর পাশের বাসারটা। পোলা ফাইন্ডে বলে না, বাবা মা বলে না, তুই খাস না, তোর পাশের বাসারটা কতটুকু খায় দেখছ, এই তুই নামাজ পড়ছ না, তোর পাশে অমুকের মামার ফোলা নামাজ পড়ে, অমুকের ফোলা নামাজ পড়ে, 5 ওয়াক্ত মসজিদে যায়, তুই যাস না। তুলনা শুরু হয় বাংলাদেশের মানুষের ছোটবেলা থেকে। রাইট অর রং? দেখছো, ছোটবেলা থেকে তুলনা শুরু হয়। তুলনার মধ্যে আমরা আছি। আমরা কথায় কথায় ইন্ডিয়ার সাথে তুলনা দিই, আমরা কথায় কথায় বিভিন্ন দেশের সাথে তুলনা দিই, এবং এই তুলনা কিন্তু অর্থনীতিতে আসে, এই তুলনা কিন্তু ফাইন্যান্সে আসে। এই তুলনা যদি না থাকতো তাহলে হইতো না। যেমন আমাদের দেশের একটা কমন প্রশ্ন আছে। কমন প্রশ্ন কি জানো? মানুষ প্রচুর তুলনা করে, যে এটা কেন, আপনি এটা করেন নাই কেন, ওইটা করেন নাই কেন, এটা করেন নাই কেন। বাংলাদেশে দেখবা একটা নতুন জিনিস বাইরে হইছে, সেটা কি জানো? তাকে ওগুলো দিকে যাবো না, ওই দিকে গেলে সমস্যা। এটা দেখলে আমার ঘৃণা লাগে। ওই যে কি জানি ভিডিও বানায়, তোমরা কেউ মাইন্ড করো না, ওই যে ভিডিও বানায় না, ভিডিও বানাইলে বলে পয়সা আসে, এটা আমি জানছি কিছুদিন আগে, যে ভিডিওতে বলে পয়সা আসে। হ্যাঁ, ভিডিও বানাইলে। এখন দেখি বউ জামাই মিলে এক লগে ভিডিও বানায়। হ্যাঁ, এটারে কি বলে, কাপল ব্লগ বলে। মানে কেয়ামতের আলামত যা আছে সব শুরু হয়ে যাবে এখন। এগুলো তো পাবলিকলি বললে সমস্যা। মানে নিজের ঘরের বিষয় বাইরে নিয়ে আসছে। কারণ কি, বাঙালি সব সময় আমি দেখছি যে কোনো কিছু শো অফ করতে খুব পছন্দ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই শো অফটা যদি আমরা ইকোনমিক্স এর ক্ষেত্রে করতাম, এই তুলনাটা যদি আমরা দেশের মধ্যে করতাম, আমাদের ডেভেলপমেন্ট অনেক বেশি হয়ে যেত। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই দেশগুলো 1971 সালে বাংলাদেশের মতো ছিল, অথচ এই দেশগুলোর ডেভেলপমেন্ট কতটুকু চিন্তা করো। আজকে আমরা নিজের দেশ থেকে ওই দেশের মধ্যে যাই কেন? আমরা আমাদের ইকোনমিক কন্ডিশন ওদের সাথে কোন দেশ জায়গায় খারাপ হচ্ছে, কোন জায়গায় ভালো হচ্ছে, এই জিনিসগুলা কি আমরা তুলনা করতে পারতাম নাকি পারতাম না? আমাদের পক্ষে কি সম্ভব ছিল না এই জিনিসগুলা তুলনা করা?
বিভিন্ন দেশের মধ্যে তুলনা এটা করা যাইতো না? করা যাইতো। তুমি জানো তোমরা ইতিহাস পড়ে দেখো, তোমরা এখন গুগলের যুগ, 1971 এ সিঙ্গাপুর আমাদের দেশের থেকে খারাপ অবস্থা ছিল। আজকে আমরা বাংলাদেশ থেকে ইনকাম করার জন্য সিঙ্গাপুরে যাই। আমি যখন আজকে থেকে 7-8 বছর আগে মেট্রো রেলে যখন উঠি 7-8 বছর আগে সিঙ্গাপুরে, তখন আমার কাছে প্রথম মনে হয়েছিল আরে আমাদের দেশে যদি মেট্রো রেল দেখতাম। জীবন আমি প্রথম মেট্রো রেলে উঠি সিঙ্গাপুরে গিয়া। এরপর আমি অনেক দেশে আল্লাহর মধ্যে মেট্রো রেলে উঠছি, কিন্তু ফার্স্ট যখন আমি উঠি আমার কাছে মনে হয় আমার দেশে হয়তো। মজার ঘটনা, তুমি চিন্তা করো আমাদের দেশে যখন মেট্রো রেল করে, আমার কলিগ যারা আছে এরা তো সব শিক্ষিত আমার সাথে, আমার অনেক কলিগ, অব্র ভাই মেট্রো রেল খুব খারাপ হবে কেন, মেট্রো রেলে এটা হবে, মেট্রো রেলে ওইটা হবে। আমার অনেক বন্ধু বান্ধব বলছে মেট্রো রেলে খরচ বাড়বে, মেট্রো রেলে ওইটা হবে। আজকে দেখো বাংলাদেশের সবচেয়ে দারুণ জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হচ্ছে মেট্রো রেল। কারণ আমাদের দেশের মানুষ বাইরের দেশ সম্পর্কে আইডিয়া নেই। বিভিন্ন দেশের মধ্যে তুলনার ডেটাটা যদি তাদের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে হইতো তাইলে আমাদের দেশের লোকজন এটা হইতো না। আমরা মেট্রো রেলের যদি একটা তুলনা করে দিতে পারতাম যে আমাদের দেশে মেট্রো রেল করলে আপনি এত সময় পৌঁছাইতে পারবেন, এরকম ডেটা যদি দিয়ে দিত যেটা অন্য দেশগুলো করে যে কোনো প্রকল্প বাস্তবায়নের সময়, তাহলে এই কথাগুলো হইতো না। আমাদের দেশে কিন্তু এই জিনিসগুলো করা হয় না। প্রত্যেকটা জিনিস করা উচিত, প্রত্যেকটা জিনিস। ইকোনমিক্স, একটা দেশের মেরুদণ্ড হলো ইকোনমিক্স, একটা দেশের মেরুদণ্ড হলাম আমরা ইকোনমিক্স এর স্টুডেন্টরা, ফাইন্যান্সের স্টুডেন্টরা। কারণ আমরা একটা দেশের মেরুদণ্ড তৈরি করি। ইকোনমিক্স ফাইন্যান্সের স্টুডেন্টরা বেশিরভাগ দেশের বাইরে চলে যায়, অথচ এদেরকে যদি প্রপারলি আমরা দেশে ইউটিলাইজ করতে পারতাম তাহলে আমাদের দেশের প্রত্যেকটা জায়গায় ডেভেলপমেন্ট কি হইতো, বেশি হতো। কারণ ইকোনমিক্সের স্টুডেন্টরাই বিভিন্ন দেশের মধ্যে তুলনা কি করে, বের করে, বিভিন্ন বিভাগের অবদান মধ্যে করে। ইকোনমিক্সের স্টুডেন্টরা বলে আপনি যখন গত ক্লাসে পড়াইছিলাম, আপনি যখন বাজেট দিবেন বাজেটের সুষম বন্টন করবেন, যেটা সামষ্টিক অর্থনীতির একটা প্রধান বৈশিষ্ট্য। আপনি যখন বাজেট দিবেন বাজেটকে সুন্দরভাবে আপনি ডিস্ট্রিবিউট করবেন, কারণ বাজেটকে যদি আপনি সুন্দরভাবে ডিস্ট্রিবিউট না করেন দেশের ডেভেলপমেন্ট হবে না। এই কথাটা ইকোনমিক্সের সামষ্টিক অর্থনীতির স্টুডেন্টরা যারা তারা বলে। বিভিন্ন বিভাগের অবদান কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জায়গায় তুমি শিক্ষা খাতে ইনভেস্টমেন্ট কম করছো, কৃষি খাতের অবস্থা খারাপ হবে। তুমি কৃষি খাতে ইনভেস্টমেন্ট কম করছো, কৃষি কাজের ভর্তুকির পরিমাণ কমাই দিছো, তোমার বাইরের থেকে আমদানি করতে হবে, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। ক্লিয়ার কিনা? এইবার আসো সম্পদের বন্টন। সম্পদের সুষম বন্টনটা খুব গুরুত্বপূর্ণ। তুমি সম্পদকে কিভাবে ইউটিলাইজ করতেছো এটা কিন্তু দুই ভাবে হয়। একটা হলো পার্সোনাল ইউটিলাইজেশন, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় ইউটিলাইজেশন। পার্সোনাল ইউটিলাইজেশন মানে কি, তোমার যে সম্পদটাকে আছে সেটাকে তুমি কিভাবে ইউজ করে ইকোনমিক ভাবে ডেভেলপ হচ্ছ এটার উপরে নির্ভর করতেছে। আর রাষ্ট্র কি করে, তার যে টাকাটা আছে, যে সম্পদটা আছে সেটাকে প্রপার ইউটিলাইজ করার মাধ্যমে তার ডেভেলপমেন্ট বাড়াবে। যেমন রাষ্ট্রের যে জমিগুলো আছে সেই জমিগুলো যদি কৃষি ক্ষেত্রে ডেভেলপমেন্টের চিন্তা করে তাহলে সেই জিনিসগুলোর বন্টন কিভাবে বৃদ্ধি পাবে। আর্থিক নীতি নির্ধারণ, এটা গত ক্লাসে পড়াইছি, গতকালকের ক্লাসে এটা আমি পড়াইছি। আর্থিক নীতি নির্ধারণ, রাজস্ব নীতি, এগুলো খুব ইম্পর্টেন্ট। বাজেট আমি গত ক্লাসে পড়াইছি তোমাদেরকে, বাজেট প্রণয়ন গত ক্লাসে পড়াইছি। সুষম এবং অসম বাজেট মনে আছে তোমাদের? গতকালকের ক্লাসে পড়াইছি সুষম এবং অসম বাজেট। ক্লিয়ার কিনা? বাজেট আমাদের দুই ধরনের হয়, সুষম এবং অসম। গত ক্লাসের ভিডিওতে দেখো, এখানে পড়াইছি। এই বাজেট প্রণয়নের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশের ম্যাক্সিমাম বাজেট কি বাজেট হয়? আমাদের দেশের ম্যাক্সিমাম বাজেট হয় ঘাটতি বাজেট। বাবারে একটা সহজ হিসাব বলি, একদম সহজ একটা হিসাব বলি। আমার ইনকাম আছে মাসে 100 টাকা, আমি যদি এই 100 টাকার মধ্যে চলতে পারি আলহামদুলিল্লাহ, আমাদের সুষম বাজেট। অসম বাজেট কি, আমার ইনকাম আছে 100 টাকা, আমি বাজেট করতেছি 150 টাকা, আমি 100 বাকি 50 টাকা আমি ধার থেকে নিছি, 100 টাকা 50 টাকা আমার মাথার উপরে লোন। এর পরের বছরে আমি আবার বাজেট করছি 150 টাকার, এই 50 টাকা যুক্ত হয়েছে 200 টাকা, মানে কন্টিনিউয়াস আমার মাথার উপরে লোনের পরিমাণ কি পাইতেছে, বৃদ্ধি পাইতেছে। যত আমার মাথার উপরে লোনের পরিমাণ বৃদ্ধি পাবে তত আমার ইকোনমিক কন্ডিশন কি হবে, খারাপ হবে। তার মানে ঘাটতি বাজেট খুবই ডেঞ্জারাস একটা জিনিস। তার মানে বাজেট প্রণয়ন করা, আমাদের দেশে তো বাবারে সবসময় ঘাটতি বাজেটই হইতেছে, সবসময় ঘাটতি বাজেট হইতেছে। বাজেট ঘাটতি খুব গুরুত্বপূর্ণ। আরেক ধরনের বাজেট আছে উদ্ধৃত বাজেট, ঠিক আছে, যেটা সুষম বাজেটের অসম বাজেটের মধ্যেই পড়ে। সো এই বাজেট প্রণয়নটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, বলতো বাংলাদেশের সবচেয়ে বেশি বাজেট প্রণয়ন করেন কোন ব্যক্তি? বলতো বাংলাদেশের সবচেয়ে বেশি বাজেট প্রণয়ন করেন কোন ব্যক্তি? কোন ব্যক্তি বাজেট প্রণয়ন করেন বলো? একজন লেখছে অর্থমন্ত্রী। বেটা অর্থমন্ত্রী তো বাজেট প্রণয়ন করে, আমি তো ব্যক্তির নাম কইছি।
আরেকজন লিখছে পরিকল্পনা বিভাগ। বাংলাদেশে সবচেয়ে বেশি বাজেট প্রণয়ন করে আব্দুল্লাহ আল মুহিত এবং সাইফুর রহমান, একজন আওয়ামী লীগের একজন বিএনপির, উভয় 12টা করে বাজেট প্রণয়ন করে। আচ্ছা, পরিকল্পনা প্রণয়ন এইটা নিয়ে একটু বলি, এটা নিয়ে একটু বলার আছে, একটু বুঝাই দেই, বেশি সময় লাগবে না। প্রত্যেকটা দেশে প্ল্যানিং কমিশন আছে, প্ল্যানিং মিনিস্ট্রি আছে, পৃথিবীর সব দেশে, আমাদের দেশে আছে। পরিকল্পনা নিয়ে আমাদের 2টা বিভাগ কাজ করে, অর্থনীতি নিয়ে। অর্থনীতির প্রধান ধাপ হচ্ছে পরিকল্পনা করা, প্রপার প্ল্যানিং করা। একজন ইকোনমিক্সের সাফল্যের ফার্স্ট ধাপ হচ্ছে তাকে প্রপার প্ল্যানিং করতে হবে। একজন প্রজেক্ট ম্যানেজারের সাফল্যের ফার্স্ট টার্গেট হলো তার পরিকল্পনা করা। সে যদি পরিকল্পনা মাফিক কাজ করতে পারে তার এক্সিকিউশন ভালো হবে। পরিকল্পনা করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই পরিকল্পনাটা সবার আগে করে হচ্ছে পরিকল্পনা কমিশন, তার করে হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়, তারপরে সেটা অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয় দেখে তার টাকা আছে নাকি নাই, সেটার উপর বেস করে সে কি করে, পরিকল্পনা করে। তার মানে সঠিক পরিকল্পনা করা কেন ইম্পর্টেন্ট? সঠিক পরিকল্পনা না করলে তোমার ফান্ড ইউটিলাইজেশন হবে না। ফান্ড যদি ইউটিলাইজেশনের বাংলা কি? ফান্ড ব্যবস্থাপনা, মানে অর্থের ব্যবস্থাপনা ঠিক হবে না। যখন অর্থের ব্যবস্থাপনা ঠিক হবে না তখন তোমার পরিকল্পনা কি হবে না, সঠিক হবে না। তার মানে ইকোনমিক্সে পরিকল্পনা প্রণয়নটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো জাতীয় আয় পরিমাপের পদ্ধতি সমূহ আলোচনা করো, এটা নিয়ে আলোচনা করব। তার আগে একটু তোমাদেরকে বলি, এতক্ষণ পর্যন্ত কেমন লাগছে দেখি বলো, কারো কোনো কোশ্চেন আছে কিনা, কেমন লাগছে বুঝতে পারছো কিনা? আমাদের আরশাদ হাত উঠাইছে, দেখি আরশাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ আরশাদ বলো, কি অবস্থা তোমার? ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? আসি ভালো। ভাই কোন জায়গা থেকে ক্লাস করতেছো? স্যার আমি জামালপুর থেকে ক্লাস করতেছি। ভেরি গুড। ক্লাস ভালো লাগতেছে, বুঝতে পারতেছো ভাই? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে স্যার। ঠিক আছে, অসুবিধা নেই, পড়াশোনা করো, আমরা চেষ্টা করব, সাফল্য দেওয়ার মালিক আল্লাহ। ইনশাআল্লাহ স্যার, সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে ভাইয়া? স্যার আমার কিছু প্রশ্ন ছিল, যে আমরা যে প্রামাণ্য সংজ্ঞাগুলো যে আমরা পড়ি বা লিখবো, এটা কিভাবে, কয়টা দিতে হবে? মানে সর্বোচ্চ প্রামাণ্য 2টা সংজ্ঞা সংজ্ঞা কয়টা? দিলে ভালো, 2টার বেশি দেওয়ার দরকার নেই। সর্বোচ্চ 2টা? হুম। আচ্ছা, এটা একটু জানার ছিল যে আমরা বেশি যে কারণ পরীক্ষা ক্ষেত্রে। কারণ আছে, আমি গত ক্লাসে ভিডিওতে বলছি দেখবা, যে তুমি এটা ফুজাইলও বলছিল দেখবা, প্রথম ক্লাস এবং প্রথম লেখা এবং শেষের লেখা 2টা একই রকম হইতে হবে। প্রথম ক্লাসে তোমাদের, আমি যেদিন অসুস্থ ছিলাম সেদিন ফুজাইল ক্লাস নিয়েছিল, প্রথম এবং শেষের একই রকম হইতে হবে লেখা। লেখা একই রকম হলে মার্ক বেড়ে যাবে। সো তুমি যদি অপ্রয়োজনীয় একটা প্রশ্ন অনেক বেশি সংজ্ঞা, অনেক অপ্রয়োজনীয় লেখো, তাহলে তুমি পারবা না। এজন্য সবগুলা সংজ্ঞাকে প্রপার ইউটিলাইজেশন করাটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছি কিনা? জি স্যার, জি স্যার, আচ্ছা, আমি বুঝতে কিন্তু একটা পারছি। জিনিস খেয়াল করতেছি, দেখো আমি কিন্তু তোমাদেরকে অনেক ব্যাখ্যা দিচ্ছি, অনেক বেশি। অনেক বলতে পারো যে স্যার বই বই পড়ে সবকিছু কিন্তু বোঝা যায় না। আর আমাদের ইকোনমিক্স এর বইগুলো যথেষ্ট পরিমাণ কঠিন থাকে, এটা আমরা সবাই জানি। যারা আমরা ইকোনমিক্স এর স্টুডেন্ট তারা সবাই জানি ইকোনমিক্স এর বইগুলো অনেক কঠিন। সো আমরা যদি এটাকে একটু প্রপার ভাবে পড়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে পড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের পরীক্ষাটা ভালো হবে। এজন্য আমি তোমাদের এক্সাম্পল দিয়ে উদাহরণ দিচ্ছি। স্যার একটু কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে আপনি যে মনে করেন যে এগুলো পাইলেন, যেমন উন্নতি অবনতি নির্দেশক, হুম, যে এটা আমি আপনার বই ফলো করতেছি দিক নির্দেশনের। আপনি সম্ভবত দিক নির্দেশনের এটা বিভিন্ন করছেন। জায়গা থেকে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ জি জি। তো আমি সেক্ষেত্রে আপনার যে কথাগুলো বিশেষ করে ওইভাবে বইয়ের সাথে কোনো মানে সাংঘর্ষিক পাচ্ছি না, মানে একটু ভিন্ন ধরনের যাচ্ছে আর কি। এখানে বইয়ে লিখছে মানে একটা অন্যরকম, আপনি উদাহরণ দিচ্ছেন, মানে এটা কি আপনি যেটা উদাহরণ দিচ্ছেন সেটা কি আমরা ওইভাবে কি আমরা এই এগুলো লিখতে পারবো কিনা, মানে ইনশাআল্লাহ গুছিয়ে তোমরা লিখতে লিখতে পারবো? পারবা। সবসময় মনে রাখবা, বইয়ের মতো করে তো আমি পড়াবো না। বইতে যা আছে জি স্যার, 100% ওই দিয়ে জি ওইটা হইলে তো ক্লাস করতো না মানুষ। মানুষ ক্লাস কেন করবে? ধরো কারো এক একজনের কাছে এক একটা বই আছে, তো তার বইয়ের মতো করে তো আমি পড়াবো না। আমি বইয়ের মতো করে জি স্যার, পড়ালে মাস্টার হবো কেন? আমি আমার মতো করে পড়াবো। আমার পড়াটা তোমাকে যাতে আমার অবর্তমানে তোমাকে যে কোনো প্রশ্ন দিলে যাতে তুমি ওই প্রশ্নটা অ্যান্সার করে আসতে পারো। যেমন তোমাদের জি স্যার, সবাইকে আমার কিন্তু ইকোনমিক্স শেখানোর কোনো কিছু নাই, তোমরা 5 বছর ধরে ইকোনমিক্স পড়ছো। আমার কাজ হলো আমার নৌকাটাকে সাফল্যের দিকে নিয়ে যাওয়া। আমার কাজ হলো এমন জায়গায় নিয়ে যাওয়া যে জায়গাতে নিলে তোমরা নিজেরা একটা প্রশ্ন বিভিন্ন ভাবে ঘুরাই দিলেও তুমি যাতে তোমার কনসেপ্টটা ব্রেনে ক্লিয়ার থাকে, তুমি যাতে লিখতে পারো। কারণ বইয়ের প্রত্যেকটা লাইন পড়ে তো তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে না। সো ওই জিনিসটা সঠিকভাবে পড়তে যাতে পারো সেজন্যই তো করা, তাই না? জি স্যার, জি স্যার, ঠিক আছে, বুঝতে পারছি স্যার। ওকে, আচ্ছা ওকে স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ প্রেমানন্দ রয়, প্রেমানন্দ ভালো আছো তুমি ভাইয়া?
কি অবস্থা বলো? আনমিউট করছি তোমারে। প্রেমানন্দ তুমি আনমিউট করো, তুমি আনমিউট করলে হবে, তুমি তোমারটা মিউট করো, মানে তোমারটা ইয়েটা করে কথা বলো, আনমিউট করো। আমি আনমিউট করছি তোমাকে, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না আমি। তুমি ইয়েটা উঠাই দাও, তোমার আনমিউটটা উঠাই দাও। আচ্ছা, ওকে। শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি। তুমি ভালো আছো? হ্যাঁ স্যার, আপনি ভালো আছেন? আছি মোটামুটি। বলো ভাইয়া। এই যে আপনি প্রশ্নগুলা মানে যে প্রশ্নগুলো আমরা লিখবো, এই যে মানে পয়েন্ট আউট করে যে আমরা মানে ইয়ে করছি, সেটা কি ওই যে বইয়ের ভাষায় দেবো না আমাদের আহ ইয়ের ভাষায় লিখবো, আমাদের আরশাদকে আমি মতো বলে করে দিচ্ছি। আচ্ছা তুমি আমাকে বলো তো, তোমাদেরকে একটা উত্তর দিই। আমরা ছোটবেলা থেকে যা বইয়ের ভাষায় পড়ছি তা কি মুখস্থ করে একেবারে 100% লিখতে পারছি না খাতায়? না না স্যার, হ্যাঁ, না না, লিখতে তো পারবো তুমি না। অনার্স করছো অর্থনীতিতে না মাস্টার্স করছো? আমি অর্থনীতি অনার্স করছি। অনার্স করছো। তা প্রেমানন্দ, তোমার নামটা খুব সুন্দর। তুমি যা অনার্স লাইফে পড়ছো এক্স্যাক্টলি তাই কি তুমি খাতায় লিখতে পারছো বই পড়ে? না, লিখি নাই। তার মানে তুমি তোমার ভাষায় তোমার মতো করে তোমার মতো চিন্তা করে তুমি লিখছো, লিখে পাস জি স্যার, করছো, রাইট? জি এই জি। পরীক্ষাটাও সেম। তোমাদের কেন এই প্রশ্নটা আসছে, তোমাদের সবার মনে হয় আমি মনে হয় বইয়ের মধ্যে এক্স্যাক্টলি পড়া লিখতে পারলে আমি চান্স পাবো। ভুল। তুমি খাতায়, তুমি বই পড়বা, বই থেকে তুমি কনসেপ্ট নিবা, সেই কনসেপ্টটাকে তুমি খাতায় উপস্থাপন করবা। ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। একটা বই পড়বা, সেটা যে স্যারেরই বই হোক, যারই বই হোক, বইটা পড়বা। বইটা পড়ার পরে এরপরে সে বইটার জিনিসগুলো তুমি চিন্তা করবা, থিঙ্কিং করবা, যেখানে আটকে যাবে এটা আমাকে জিজ্ঞেস করবা, চিন্তা করবা, চিন্তা করে সেটাকে ওইভাবে খাতায় উপস্থাপন করবা, মার্ক বেড়ে যাবে। কারো পক্ষে কি ইকোনমিক্সের পুরো বইটা পড়ে খাতায় উপস্থাপন মুখস্থ করে লেখা সম্ভব? এবার অ্যান্সার পাইয়া গেছো? জি স্যার, পাইছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাস এনজয় করতেছো তুমি? জি স্যার, এনজয় করতেছি। থ্যাংক ইউ। ইরিন বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইরিন কেমন আছো? জি স্যার ভালো আছি। স্যার নার্গিস, গত ক্লাসে আমি হ্যান্ড নোটের বিষয়ে উত্তর দিয়েছি। সিরাজ, তোমার প্রশ্নের উত্তর আমি গত ক্লাসে দিয়ে দিয়েছি, গত ক্লাসের ভিডিওতে দিয়ে দিয়েছি। অনার্স পাস করে কলেজের শিক্ষক হওয়া যাবে নাকি মাস্টার্স করে বেশি অগ্রাধিকার পাবে, এটার উত্তর গত ক্লাসে আমি দিয়ে দিয়েছি। অনার্স পাস করেও কলেজের শিক্ষক হওয়া যাবে, তবে মাস্টার্স করে নেওয়াটা ভালো, কারণ কলেজের শিক্ষক হওয়ার পরে মাস্টার্স করতে গেলে অনুমতি লাগে। হ্যাঁ ইরিন বলো। স্যার আপনি যে বলেছেন এই ঘাটতি বাজেটের কথা, যে বাংলাদেশে প্রতি বছরই তো ঘাটতি বাজেটটা করে, তো হুম, এটা যদি এতই মানে সমস্যার যে মানে অর্থনীতির জন্য, তাহলে আমরা ঘাটতি বাজেট প্রতি বছর মানে বাংলাদেশে করা হয় কেন? খুব সুন্দর প্রশ্ন। কারণ বাংলাদেশের হচ্ছে ইকোনমিক গ্রোথটাকে সরকার স্টেবল করে রাখতে চায়। স্টেবল রাখার জন্য সরকার বিভিন্ন ধরনের প্রকল্প নিচ্ছে। একটা দেশের একটা দেশ যখন রাইজিং অর্থনীতিতে থাকে তখন প্রচুর দেশে ঘাটতি বাজেট থাকে, তার মধ্যে আমরা একটা। কিন্তু ঘাটতি বাজেটের একটা লিমিট আছে। আমাদের দেশে দেখা গেছে ক্রমাগতভাবে ঘাটতি বাজেট করা হচ্ছে। সো এইটা ঘাটতি বাজেটের পরিমাণটা দেখতে হবে। তোমার 100 টাকার জায়গায় তুমি 120 টাকা লোন করতে পারো, 100 টাকার জায়গায় তুমি 200 টাকা লোন করতে পারো না। এই জন্য দেখবা আমাদের সরকার যে আপকামিং জুনের বাজেট আসতেছে, এবারের বাজেট হবে ব্যয় সংকোচ নীতির বাজেট। যে বাজেটে ব্যয় সংকোচটা করা হচ্ছে, ব্যয় মানে হচ্ছে অতিরিক্ত যাতে ব্যয় না হয়, কমায় আনে, এদিকে নজর দিচ্ছে। এইবারে বাজেটের নজরটা যদি সরকার আরো 5 বছর আগে দিত তাহলে আরো ভালো হতো, তাইলে আমাদের ফান্ড এরকম ক্রাইসিস হতো না। ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তারপরে সাহেব, তোমার নাম কি সাহেব নাকি সাহেব, আবার কি নাম, নাকি শাহেদ? আমি ভুল বলতেছি, কোনটা? সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার নামটা তো খুব সুন্দর রে ভাই, সাহেব। জি স্যার, পুরা নাম আম্মু কি তোমার? রেখেছিল স্যার। স্যার মোহাম্মদ সাহেব আলী স্যার। বাহ, সুন্দর নাম তো, আমি এরকম নাম শুনি নাই, সাহেব আলী। হ্যাঁ, বাবা মায়ের খুব আদরের ছেলে তুমি, বোঝা গেছে। বলো। স্যার বলছি আমরা এই যে যে কোনো প্রশ্ন, যে আপনি একটা প্রশ্ন দিলেন স্যার, জাতীয় আয় পরিমাপের যে গুরুত্ব স্যার, হ্যাঁ এরকম অনেক প্রশ্ন স্যার আমি পড়েছি, জেনেছি। হ্যাঁ, এবং আমরা যে পয়েন্ট আকারে লিখবো স্যার, বুঝতে পেরেছেন? তো এই পয়েন্ট আকারে যখন লিখবো, পয়েন্ট কয়টা করে দিব স্যার? কোন স্টুডেন্ট যদি 10টা দেয়, 12টা দেয়, মানে আপনার মতে স্যার কয়টা করে পয়েন্ট দিলে মানে মোটামুটি ভালো মার্কস পাওয়া যাবে? এটা আমি আরো পয়েন্ট কয়টা? আরো 3 থেকে 4 নম্বর ক্লাসে গিয়ে আলোচনা করব, কারণ এখন করব না। ও কারণ হলো ঠিক এখন আছে। তোমরা মাত্র শিখতেছো, তো
তোমাদেরকে যখন জি প্রথম স্যার। অ্যাসাইনমেন্টটা দিব, প্রথম অ্যাসাইনমেন্টটা দেওয়ার পরে অ্যাসাইনমেন্টের খাতাগুলো যখন আমি কেটে দিব, তখন সেখানে বলে দিব যে কয়টা করে পয়েন্ট দিলে ভালো হয়। ক্লিয়ার কিনা? অথবা ঠিক আছে। অ্যাসাইনমেন্টের নিচে আমি উল্লেখ করে দিব এটার জন্য এতটা পয়েন্ট, এটার জন্য এতটা পয়েন্ট, এটার জন্য এতটা পয়েন্ট দিলে ভালো। বুঝতে পারছো? জি স্যার। তখন তুমি একটা জি স্যার। ধারণা পেয়ে যাবে। জি স্যার। অনেকে শোনো, আমি শুরুর দিকে তোমাদেরকে প্রেসার দিচ্ছি না কেন? শুরুর দিকে তোমরা লোড নিতে পারবা না, শুরুর দিকে তোমরা লোড নিতে পারবা না, এজন্য তোমাদেরকে এতটা প্রেসার দিচ্ছি না। আবার তোমাদের এটাও ধারণা করার কারণ নাই যে আমার 15টা ক্লাস শেষ হয়ে গেলে অব্র স্যারকে পাবো না। আমি একদম টিল দ্য লাস্ট, আমি প্রতিনিয়ত তোমাদেরকে অ্যাসাইনমেন্ট এগুলো দিতে থাকবো গ্রুপে, তোমরা সেগুলো করবা, পাঠাবা, মোটামুটি রেডি হয়ে যাবা তোমরা, টেনশন করার কিছু নাই, আমি রেডি করে দিব। আচ্ছা, ফারজানা বলো। ফারজানা বলো। জি আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো জি ফারজানা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলো ফারজানা। স্যার জি একটু আগে এই যে পড়াইলেন যে জাতীয় আয়ের পরিমাপের গুরুত্ব, এখানে দুইটা পয়েন্টে আমার একটু প্রবলেম হচ্ছে, বলো না বোন, বলো আমি ছিলাম না। বলো। তো জি, বিভিন্ন দেশের মধ্যে তুলনা আর বিভিন্ন বিভাগের অবদান, এটা অর্থনীতির ভাষায় এর মূল ভাবটা একটু বলে দেন। এটা তো বলছি আমি, তুমি ভিডিও দেখে নিও। বিভিন্ন বিভাগের মধ্যে তুলনা হচ্ছে কোন বিভাগের ডেভেলপমেন্ট কত হচ্ছে, বিভাগগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা। হ্যাঁ, কার ডেভেলপমেন্ট কতটুকু হচ্ছে। ধরো কৃষি মন্ত্রণালয় যে সাপোর্টটা তার, আমি যেমন 3টা সেক্টর দেখালাম তোমাদের, কৃষি, শিল্প, সেবা, এই 3টা খাতই কিন্তু বাংলাদেশে আছে। দেখা গেছে কৃষি মন্ত্রণালয়, কৃষি খাতের অবদানটা দিন দিন কি হচ্ছে, কমে যাচ্ছে। কেন কমতেছে? কৃষি মন্ত্রণালয়ের বা কৃষি বিভাগকে যদি এটা নিয়ে ধরা হইতো, তাহলে এই জিনিসটা, হ্যাঁ অসুবিধা নেই, ওদের সাথে আমি কথা বলতেছি। সো এটার কারণে হচ্ছে তোমার এই কাজটা করা হয় আর কি, বুঝছো? বিভিন্ন বিভাগগুলোর মধ্যে একটা প্রতিযোগিতার প্রয়োজন আছে। আর আরেকটা কি বললা জানো, বুঝো নাই? বিভিন্ন দেশের মধ্যে তুলনা। বিভিন্ন দেশের মধ্যে তুলনা, তোমার ইকোনমিক কন্ডিশন, ওই যে বললাম সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, তারপর মালয়েশিয়া, এগুলো একটা সময় আমাদের থেকে খারাপ অবস্থায় ছিল, ওরা আগায় গেছে। আমরা যদি শুরু থেকে অ্যানালাইসিস করতাম যে ওরা আমাদের থেকে কেন আগায় যাচ্ছে, আমরা কি করতে পারি, কিভাবে ডেভেলপ করতে পারি, তাহলে আমাদের জন্য বেটার হইতো। ক্লিয়ার জি কিনা? স্যার। তো ওই জি জায়গাটা জি বোঝানোর চেষ্টা করছি আর কি। জি, ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে জাহানবী বলো। জাহানবীর সাথে ক্লাস শেষে কথা বলে আমি ক্লাস শুরু করে দেবো এরপরে। হ্যাঁ জাহানবী বলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, বলো। স্যার ভালো আছেন? আছি, তুমি ভালো আছো বোন? হ্যাঁ জি স্যার ভালো আছি। স্যার আমি বলছিলাম যে প্রশ্নগুলো যে লিখবো 2 মার্ক 3 মার্ক তারপরে হচ্ছে 15 মার্ক টোটাল যে আছে আলাদা আলাদা ভাবে, তো এই কোশ্চেন গুলো মানে আমি যেহেতু নোট করতেছি, তো নোটের ক্ষেত্রে কিভাবে মানে লিখবো, কত পেজ লিখবো বা কত পেজ লিখলে ভালো হবে, এইটা প্রথম কথা যদি হলো বলে তুমি দিতেন। এক্সাক্ট তথ্য লিখবা। যেমন ধরো তোমার যদি 15 মার্কের একটা প্রশ্ন আছে, সেই 15 মার্কের প্রশ্নে তোমাকে অ্যাটলিস্ট যা চায় সেটা লিখতে হবে। 15 মার্কের প্রশ্ন যদি তুমি 1 পাতা লেখো, হ্যাঁ ধরো 10 মার্কের একটা প্রশ্ন আসলো, এটাকে তুমি যদি 1 পাতা লিখো, তাহলে কি হবে? এটাকে অ্যাটলিস্ট 2-2.5 পাতা 3 পাতা তোমাকে লিখতে হবে, এবং তথ্যগুলো যাতে পর্যাপ্ত হয়। আবার 5 মার্কের একটা প্রশ্ন তুমি যদি 2 পাতা লেখো, তাইলে তো আননেসারি। 5 মার্কের একটা প্রশ্ন তুমি 1 পাতা বা 1 পাতা, 1 পাতা পরের পাতার সামান্য একটু তুমি লিখলা। হ্যাঁ, এইভাবে করে তুমি লিখবা। আর পয়েন্টের ক্ষেত্রে মার্ক অনুযায়ী পয়েন্ট দিবা। তোমাদের কাছে একটা জিনিস কি, ওই যে এটা আমাদের বাংলাদেশের স্টুডেন্টের টেন্ডেন্সি, আমরা সবসময় অনেক বেশি মানে হচ্ছে লেখার চেষ্টা করি, অনেক বেশি লিখলে মনে করি আমরা মার্ক পাবো, এজন্য আসলে আমরা মার্ক পাই না। ক্লিয়ার কিনা? সো এই জিনিসগুলো একটু স্যার ডেভেলপ করলে পারা যাবে। দেখি যে সবাই অনেক বেশি পেজ নিয়ে ফেলছে, তখন তখন না মনে হয় আল্লাহ কি আমি কি করলাম, সবাই তো অনেক পেজ নিয়ে, ওরা টিকে যাবে, আমি পাবো না, এরকম মনে হয় না? জি স্যার ওটা বেশি মনে হয়। আরেকটা বিষয় হচ্ছে পয়েন্ট গুলো যেগুলো আছে সেগুলো তো হচ্ছে প্রপার ভাবে লিখতে হবে। এক্সাক্ট তথ্য লিখতে হবে, এক্সাম্পল দিবা, অনেক বেশি এক্সাম্পল দিলে মার্ক বেশি পাবা। এক্সাম্পল সাথে হচ্ছে তুলনা, এই টাইপ করে করে লিখে দিব। হ্যাঁ, পয়েন্ট আকারে লিখবা। আমি ফরম্যাট দেখাই দিব, লেখার ফরম্যাট। 3-4টা ক্লাস গেলে আমি লেখার ফরম্যাট দেখাই দিব। প্রথম অ্যাসাইনমেন্টটা যখন আমি দিব, সেখানে আমি কিভাবে লিখবো সেটার ফরম্যাট দেখাই দিব। স্যার থ্যাংক ইউ, আর একটা স্পেশাল থ্যাংক ইউ এই জন্য যে আপনি এত কষ্ট করে আমাদের ক্লাস নিচ্ছেন স্যার। থ্যাংক আর ইউ, এটা আপনার আমার সুস্থতা। রেসপন্সিবিলিটি, এটা আমার দায়িত্ব। আর পড়াইতে ভালো লাগে আমার কাছে, তোমরা বুঝলে আরো ভালো লাগে। তোমাদের বিভিন্ন প্রশ্ন আসে, বিভিন্ন প্রশ্ন করো, এটাই ভালো লাগে, এটাই অ্যাচিভমেন্ট। ঠিক আছে, তোমাদের থ্যাংক ইউ। আরো কয়েকজন হাত উঠেছে, ওদের সাথে কথা বলবো একটু পরে, একটু পড়ায় চলে যাই আমরা। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন দেখো আমি দিছি, জাতীয় আয় পরিমাপের পদ্ধতি আলোচনা করো। এটা একটা বই থেকে আমি উঠে দিছি সরাসরি, যে জাতীয় আয়ের মধ্যে আমরা উৎপাদন পদ্ধতি কি দেখবো। দেখো এখানে উৎপাদন পদ্ধতিতে দেওয়া আছে
নির্দিষ্ট সময়কালে উৎপাদিত সকল দ্রব্য ও সেবার মূল্য সামষ্টিক গ্রহণে জাতীয় আয় গণনার পদ্ধতিকে উৎপাদন পদ্ধতি বলে। সহজ কথা, একটা নির্দিষ্ট সময়ে দ্রব্য যে পরিমাণ উৎপাদন করা হয়, সেবা যে পরিমাণ উৎপাদন করা হয়, সেটাকে জাতীয় আয় বলা হয়। ঠিক আছে, এবং চক্রাকার ভিত্তিতে এই জাতীয় আয়ের পরিমাণটা বৃদ্ধি পাওয়া যায়। চক্রাকার ভাবে জাতীয় আয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়া, চক্রাকার ভাবে জাতীয় আয়টা বৃদ্ধি পাওয়া, এটা সামষ্টিক অর্থনীতির একটা অংশ। গত ক্লাসেও আমি চক্রাকার আয় নিয়ে বলছি যে প্রত্যেকটা মানে ইনকামের যে একটা সার্কেল, সে সার্কেল একটার সাথে আরেকটা কি করে, ডিপেন্ড করে। ক্লিয়ার কিনা? এবং আমরা দেখতে পাই যে দ্রব্যের যে পরিমাণ, দ্রব্যের যে দাম, সেটা গুণ করে যোগ করলে জিএনপি বা মোট জাতীয় উৎপাদন পাওয়া যায়। ঠিক আছে, প্রত্যেকটা দ্রব্য, দেশের ভেতরে যতগুলা দ্রব্য উৎপাদন হয়, সবগুলা দ্রব্য উৎপাদন করে সেগুলাকে যোগ করলে তখন জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কি করা যায়, পাওয়া যায়। এর জন্য অর্থনীতিতে মোট উৎপাদন বলতে এরকম x1 x2 x3 ডট ডট xn মানে কি, মানে যতগুলা পণ্য আছে সবগুলা পণ্যকে যোগ করে করে তারপরে এক সময় মোট জাতীয় উৎপাদন কি করা হয়, পাওয়া যায়। ক্লিয়ার কিনা? এবং সেই পণ্যগুলোর সাথে প্রাইস বা মূল্যকে কি করা হয়, গুণ করা হয়। ভাই আসসালামু আলাইকুম, ক্লাস শেষ না? আচ্ছা ঠিক আছে, এটার উপরে বেস করে হিসাব করে তোমার হচ্ছে পরে তোমার জিএনপিটা কি করা হয়, নির্ধারণ করা হয়। কেমন? এবং আমরা সবাই দেখতে পাই যে সকল দ্রব্য বা সেবার যে তথ্য, সেটা কিন্তু গ্রহণ করা খুবই কঠিন কাজ। তো সেজন্য জাতীয় গণনার ক্ষেত্রে দ্বৈত গণনায় সমস্যা দেখা দেয়। ঠিক আছে, দ্বৈত গণনায় সমস্যা দেখা দেয়। জন্য সরকার দুইটা কাজ করে, একটা হচ্ছে চূড়ান্ত উৎপাদন প্রক্রিয়া, ফাইনালি কতটুকু উৎপাদন হয় সেটাকে দেখে, এবং মূল্য সংযোজন প্রক্রিয়া দেখে। মূল্য সংযোজন মানে হলো ওই প্রোডাক্টটার দামটা কতটুকু বৃদ্ধি পায় সেটাকে দেখে। আচ্ছা, আয় পদ্ধতি বলতে আমরা কি বুঝি? আমি একটু সরে দাঁড়াইলাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আয় পদ্ধতি, কারণ এগুলো লেখলে সময় অনেক নষ্ট হয়, আমি আলোচনা করতে পারবো না, এজন্য আমি এভাবে দেখাই। যেমন আয় পদ্ধতি, আয় পদ্ধতি বলতে আমরা কি বুঝি? আয় পদ্ধতি বলতে আমরা বুঝি হচ্ছে উৎপাদন কাজে যে উপাদানগুলো এক বছরের জন্য অর্থ উপার্জন করে, তার সমষ্টিকে হচ্ছে তোমার আয় পদ্ধতি বলা হয়। এক বছরের জন্য উৎপাদন কাজে যে অর্থ আসে সেটাকে জাতীয় আয় বলা হয়। এই পদ্ধতিতে প্রত্যেকটা নাগরিককে একটা উপাদানের মালিক হিসেবে কি করা হয়, বিবেচনা করা হয়, এবং দ্রব্য বা সেবার বিপরীতে উপকরণের আয় সৃষ্টি করা হয়। যেমন ধরো আমি যে উৎপাদনটা করি, আমি যে ইনকাম করি, সেটার মালিকানা আমার, এবং সেই ইনকাম থেকে আমি একটা কি দেই, আয় দেই। এবং এই জাতীয় আয় সবসময় কি পায়, তোমার আয়ের মধ্যে আমরা বলতে পারি মোট সুদ বলতে পারি, মোট মুনাফার যোগ বলতে পারি, মোট মজুরির যোগ বলতে পারি। কেমন? এই যে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি, যেমন ওয়াই, একটা ফর্মুলা আছে দেখো, ওয়াই সমান জাতীয় আয়, ওয়াই ডাব্লিউ সমান মজুরি, বেতন ভাতা, বোনাস, অন্যান্য শ্রম আয়, ওয়াই আর সমান খাজনা, রয়্যালিটিস থেকে নিট আয়, ওয়াই আই সমান সুদ বাবদ আয়, ওয়াই আর ডি, এই যে ওয়াই আর আর এটা মনে হয় কর প্রদানের পূর্বে জমাকৃত বন্টিত মুনাফা। এগুলোকে যোগ করে সরকার আয় পদ্ধতির মাধ্যমে দেশের মোট জাতীয় উৎপাদন কি করে, হিসাব করে। ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে উৎপাদন পড়লাম, আয় পড়লাম, এবার আসি আমরা ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতি বলতে আমরা কাকে বুঝি? আচ্ছা, তোমাদেরকে একটা বিষয় বলি, এখানে যে প্রশ্নগুলো আমি পড়াচ্ছি তার 90% প্রশ্ন বিভিন্ন এনটিআরসির পরীক্ষায় আসা, বিভিন্ন এনটিআরসির পরীক্ষায় আসা। যেমন এখন যে এটা পড়াইতেছি, এই প্রশ্নটা 2014 সালে তোমার আসছে, 2016 সালে আসছে, 11তম এবং 13তম দুইটাতেই এই প্রশ্নটা আসছে। সো এই জন্য এখনো এই প্রশ্নটা কি করতেছি, আমি তোমাদেরকে পড়াইতেছি। ক্লিয়ার কিনা? আচ্ছা, এরপরে আসো আমরা ডাইরেক্ট এখানে চলে যাই। জাতীয় আয় পরিমাপের সমস্যা সমূহ আলোচনা করো। উৎপাদন পদ্ধতি সংক্রান্ত সমস্যা, যেমন আমাদের দেশে কি হয়, ওই যে তোমাদেরকে বললাম না শ্রমিকের মজুরি কত, এটা নিয়ে তোমরা কনফিউজড হয়ে গেছো। আমাদের দেশে ডেটা ঠিকভাবে কালেক্ট হয় না, এর জন্য আমরা উৎপাদন নিয়ে ঝামেলায় পড়ে যাই। কিরকম? যেমন আমাদের যে আদমশুমারি হয়, যেটাকে জনশুমারি বলে, এই জনশুমারি কিন্তু অনেক সময় সঠিকভাবে হয় না। আমি একটা অবাক হয়ে যাবো, আমার বাসায় আমার ফ্যামিলি মেম্বার আমরা যারা আছি তাদের কাউরে গণে নাই। আমি আম্মারে জিজ্ঞেস করলাম যে আম্মা বাসায় কেউ আসছে কিনা, ঠিক আছে, আম্মা বলে না কেউ আসে নাই। তোমার ভাবিরে জিজ্ঞেস করলাম কেউ আসছে কিনা, বলে যে না কেউ আসে নাই। তা আমাদের তাইলে আমি আমার পোলা ফাইন যা আছে, বউ বাচ্চা মা বাপ সব বাদ পড়ে গেলাম। তো আমরা যে কে কি ইনকাম করি, আমার বাবা কি করে, আমার ওয়াইফ কি করে, ঠিক আছে, তাইলে তো আমরা বিপদে পড়ে যাব। ঠিক আছে কিনা? জাহানবী স্যার, আপনার পড়ানো টপিক ধরে বিগত সালের সব প্রশ্ন নোট করব নাকি সাজেশনের জন্য অপেক্ষা করব? সাজেশনের জন্য অপেক্ষা করো, আর আমি যে টপিকের প্রশ্নগুলো পড়াচ্ছি এই টপিকের প্রশ্নগুলো তুমি নোট করতে পারো। যারা নোট করবা তারা আমার পড়ানোর টপিক গুলো নোট করতে পারো, প্লাস সাজেশনের প্রশ্নগুলো কি করতে পারো, নোট করতে পারো। ক্লিয়ার কিনা? ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আয় ব্যয় পদ্ধতি সংক্রান্ত সমস্যা। আয় ব্যয় পদ্ধতি সংক্রান্ত প্রবলেমও আমরা পড়ি। যেমন ধরো এই যে ধরো আয় পদ্ধতি,
খাজনা রয়্যালি থেকে নিট আয়, যারা যদি দেশের মানুষ সঠিকভাবে খাজনা না দেয়, যদি দেশের মানুষ সঠিকভাবে সুদ না দেয়, যদি সঠিকভাবে মজুরি, বেতন ভানা, বোনাসের তথ্য পাওয়া না যায়, যেমন ধরো অনেক অফিসে কি করে, হাতে হাতে বেতন দেয়, হ্যাঁ, সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, জানে না, তো বেতন ভাতার হিসাব সরকার ঠিকভাবে পাবে না। বেতন ভাতার হিসাবই যদি সরকার ঠিক না পায়, আয় ব্যয় পদ্ধতির হিসাব যদি না পায়, তাহলে সে কিভাবে জাতীয় আয় পরিমাপ করবে? জাতীয় আয় পরিমাপ করা তার পক্ষে সম্ভব না। এরপরে আসো, বাংলাদেশের মতো অনুন্নত দেশের জাতীয় আয় পরিমাপের সমস্যাগুলো কি কি? পারিবারিক খাতে ভোগ, যে কোনো একটা কোম্পানির প্রধান হবে, যে কোনো একটা ব্যাংকের প্রধান হবে, দেখবা বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের টপ লেভেলে বসে আছে একই পরিবারের অনেক সদস্য। সো পারিবারিক খাতে ব্যয় করে বেশি, কোম্পানির মানে পার্সোনাল ইন্টারেস্ট অনেক বেশি থাকে। দ্রব্য বিনিময় যদি সমস্যা, দ্রব্য বিনিময়, আমরা যখন দেশের বাইরে কোনো কিছু এক্সপোর্ট করি বা দেশের বাইরে থেকে যখন কোনো কিছু আনি, এই দ্রব্য বিনিময় নানা ধরনের প্রবলেম হয়। যেমন একটা বড় প্রবলেম হচ্ছে কারেন্সি সোয়াপ। কারেন্সিকে যখন আমি বাইরের দেশে কোনো কারেন্সি বিনিময় করতে চাই, সেই কারেন্সি বিনিময় অনেক প্রকার প্রবলেম হয়, ক্লিয়ার কিনা? যেমন আমাদের দেশে এখন এই যে কিছুদিন আগে একটা জাহাজ ধরলো না, জাহাজের নাম আব্দুল্লাহ, হ্যাঁ, তো জাহাজ মালিকদের অনেক তথ্য আমি তখন পড়লাম, কারণ তোমাদের সামনে জাহাজ নিয়ে অনেক কিছু বিসিএস অনেকের আসে, তো সেখানে আমি অনেক তথ্য পড়তে গিয়ে দেখলাম যে বাংলাদেশের জাহাজ শিল্পের জন্য এখন একটা ক্রান্তিকাল সময় যাচ্ছে, কারণ বিদেশ থেকে যে জাহাজ কিনবে, যে পরিমাণ ডলার লাগে, ওই পরিমাণ ডলার আমাদের দেশের নাই। সো ওই ডলার গুলা না থাকার কারণে আমাদের দেশের অবস্থা খুব কি হচ্ছে, খারাপ হচ্ছে। সো দেখো, এই যে একটা দ্রব্য বিনিময়, আমি চাইলেও একটা বাইরের দেশ থেকে একটা জাহাজ আনতে পারতেছি না, এগুলো কিন্তু অনেক বড় একটা প্রবলেম ইকোনমিক্সের জন্য, দেশের ইকোনমিক্সের জন্য। আচ্ছা, বাড়ির মালিকের নিজ বাড়িতে বসবাসের মূল্য নির্ণয়, যেমন বাড়ির মালিক যে তার বাসায় বসবাস করে, তারও কিন্তু একটা মানে, সে ধরো ভাড়া দেয় না, কিন্তু সে অনুপাতে তো সরকারকে একটা ট্যাক্স দিবে। আমাদের দেশে কি হয়, আমাদের দেশে বলে যে ভাই এই বাড়ির মালিক আমি কি ট্যাক্স দিব? হোল্ডিং ট্যাক্স দিই না, ভাড়ার উপর আমি কোনো কি দিব না, ট্যাক্স দিব না। সেটা অনেক উন্নত দেশে আছে, ঠিক আছে। দ্রব্যের ভিত্তিতে মজুরি প্রধান, আমাদের দেশের মজুরি সঠিক না, মানে ফিক্স মজুরি নাই। যেমন একটা মজার ঘটনা তোমাকে বলি, কিছুদিন আগে আমার দুলাভাই আসছে সুইডেন থেকে, তো আমাকে বলতেছে, আমি বললাম দুলাভাই তোমার কি ব্যবস্থা, তুমি চাকরি চেঞ্জ করবা নাকি? কয় না, যেখানে আছে এখানে চাকরি করবো। আমি বলে কেন? আমি বললাম চেঞ্জ করবে না কেন? কারণ বলে যে ওইখানে তো একটা ইউনিয়ন আছে সুইডেনে, আমি যদি অন্য কোম্পানিতে যাই আমার বেতন একই হবে। মানে ও এই পোস্টে চাকরি করে, এটা যে কোনো কোম্পানিতে সে যায় না, যাক না কেন, তার একই বেতন হবে। কিন্তু আমাদের দেশে কি হয়, এক ব্যাংকে অফিসারের বেতন আরেক রকম, একটা প্রাইভেট কোম্পানিতে অফিসারের বেতন একরকম, আবার বিদ্যাবাড়িতে অফিসারদের বেতন এক রকম, এক একজনের মজুরি এক এক রকম। সো এই যে দ্রব্য বা সেবা, সেটার ক্ষেত্রে মজুরি কি থাকা উচিত, ফিক্স থাকা উচিত, ক্লিয়ার কিনা? ওকে, এরপরে আসো, পারিবারিক উৎপাদন প্রক্রিয়া আরব সমস্যা এবং জিএনপিতে মহিলাদের অবদানের অবমূল্যায়ন। তোমরা জানো কিনা, পুরা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি কাজ করে আমাদের দেশের নারীরা, সবচেয়ে বেশি ইকোনমিকে অবদান রাখে আমাদের দেশের নারীরা। জানতা এটা? তো আজকের আগে যারা জানো না তারা জেনে রাখো, পুরা দক্ষিণ এশিয়াতে সবচাইতে বেশি মহিলা কাজ করে আমাদের দেশে। তাহলে এটা আমাদের জন্য অনেক বিশাল ব্যাপার না? আমাদের মেয়েরা কিন্তু আমাদের ইকোনমিক্সে অনেক বড় একটা অবদান রাখতেছে, ক্লিয়ার কিনা? ঠিক আছে, আচ্ছা। সো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মহিলাদের অবমানের অবমূল্যায়ন। মহিলারা যে ইনকাম করতেছে সেটার একটা মূল্যায়ন হওয়া উচিত, সেটার একটা মূল্যায়ন হওয়া উচিত। পরিসংখ্যান জনিত সমস্যা, পরিসংখ্যান যেটা এটা অলরেডি তোমরা জানো, আমাদের ডেটা কোনো কিছু ঠিক নাই। পেশাগত সমস্যা, পেশাগত সমস্যা মানে কষ্টের পেশা কেউ নিতে চায় না। চীনে যাও, খনি শ্রমিক বেশি। পৃথিবীতে বলা হয়ে থাকে কোন দেশে যদি কোনো খনি থাকে, সেই খনিতে অবশ্যই চায়নারা কাজ করবে। ওয়ার্ল্ড ওয়াইড চায়নারা খনি শ্রমিক হিসেবে বিখ্যাত। আমাদের চীনের থেকে কেন খনি শ্রমিক আনতে হবে? আমাদের নিজেদের খনি শ্রমিক হইতে পারে না? খনি পেশায় আমাদের কেউ আসতে চায় না, কারণ এটাতে কষ্ট বেশি, ক্লিয়ার কিনা? ঠিক আছে, পেশাজনিত একটা সমস্যা। আমাদের দেশে শিক্ষিত যারা আছে তারা জেলে পেশা বেছে নিবে না, বলবে না আমি শিক্ষিত, আমি কেন জেলে পেশা দিব? পেশাগত সমস্যা। বিদেশে কিন্তু এই জিনিসটা নাই। পেশাগত সমস্যা, ঐতিহ্য, কালচারগত একটা সমস্যা, এই জিনিসটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা বাধা। তথ্য প্রদানের জনগণের স্বীকৃতি, কেন জানি আমাদের দেশের লোকজন তথ্য প্রদান করতে চায় না, একদম তথ্য প্রদান করতে চায় না। একবার তথ্য প্রদান করতে চায় না, যে কোনো তথ্য তুমি যাবা, তোমরা চাকরি ক্ষেত্রে গেলে সবচেয়ে, যারা চাকরি করো হয়তো আমার সাথে একমত হবা, সবচেয়ে বড় প্রবলেম হলো বাংলাদেশের মানুষ সবসময় ডেটা দিতে চায় না, কোনো ডেটা দিতে চায় না, মানে যে কোনো কিছুতে সঠিকভাবে করতে চায় না। যেমন একটা মজার ঘটনা বলি, আমার ছোট ছেলের পাসপোর্ট করাবো আমি, প্লাস হচ্ছে তোমাদের ভাবির পাসপোর্ট রিনিউ করাবো।
তো আমার জুনিয়ররা বলতেছে আমার অফিসে, আমার ডিপার্টমেন্টের, বলছে বস পাসপোর্ট করাতে তো এই হইতে হয়, ওই হইতে হয়, সেই হইতে হয়, এখানে এটা করতে হয়, ওই ঝামেলা হবে। বস আপনি এত ঝামেলা কিভাবে নেবেন, আপনার শরীরও খারাপ। তো আমি বললাম পাসপোর্ট করতে কি হবে, কি হবে বুঝলাম না। তো একটা বলতেছে বস লাইনে দাঁড়াইতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। আমি পুরা পাসপোর্টটা চিন্তা করলাম নিজের হাতে করব, নিজের হাতে সবকিছু করছি আমি, কারণ আমি আগেও করছি। ঘুষ দিব কেন, আমি নিজের হাতে করবো সবকিছু, সবকিছু আমি করছি। সবার পাসপোর্ট আমার বাসায় চলে আসছে। ওরা শুনে তো অবাক হয়ে গেছে, বলে বস কেমনে কি করলেন? আমি বলছি না, সুন্দরভাবে করে ফেলছি। আমাদের দেশের জনগণ সবকিছুকে হ্যাসেল মনে করে, জায়গায় জায়গায় টাকা খাওয়ার চেষ্টা করে, আগে নিজের ফিল্ডে নাইমা দেখে না যে এটা ইজি নাকি ইজি না। এবং যে কোনো জায়গায় তথ্য সঠিকভাবে প্রমাণ করতে চায় না। ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে যদি বলে আপনি আমাকে এই ছবিটা দেন, এই ডেটা দেন, দিতে চায় না, তথ্য গোপন করার চেষ্টা করে। এটা আমাদের একটা বাই নেচার, তথ্য প্রদানের জনগণের ইয়া কম। অথচ ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় তথ্য প্রদান করতে মানুষ পছন্দ করে। সো এই তথ্য প্রদানের জনগণের স্বীকৃতি একটা অনেক বড় একটা কি সমস্যা। এবার আসো, একটি দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ ব্যাখ্যা করো। উৎপাদনের সমষ্টি, টোটাল যে উৎপাদনটা হচ্ছে, সেই উৎপাদনটা কতটুকু হচ্ছে, ঠিকভাবে হচ্ছে কিনা, সেই উৎপাদনের যোগফলটা ঠিক হচ্ছে কিনা সেটার উপর নির্ভর করে। আয়ের সমষ্টি কি, আমি টোটাল যে আয় করতেছি এই আয়ের ঠিকভাবে হচ্ছে কিনা। যেমন খাজনা থেকে আয় আসে, টোল থেকে আয় আসে, সরকারের বেতন, রাজস্ব ভাতা বিভিন্ন জায়গা থেকে আসে। এটা কিন্তু একটু আগে আমি পড়াইছি তোমাদেরকে। আয়ের সমষ্টি ঠিক হচ্ছে কিনা সেটার উপর নির্ভর করে। ব্যয়ের সমষ্টি, তোমার যে ব্যয়টা করতেছো সেই ব্যয়টা সঠিকভাবে সঠিক জায়গায় যাচ্ছে কিনা। এই তিনটার সমষ্টির চক্রাকার বিষয়গুলোই হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা কি রাখে, ভূমিকা রাখে। এরপরের প্রশ্নটা দেখো, জাতীয় আয়ের চক্রাকার প্রবাহে আগমন ও নির্গমনের উপাদান কি কি? জাতীয় আয়ের চক্রাকার এবং নির্গমনের উপাদান অনেকগুলো আছে। যেমন আমরা বলতে পারি যে ধরো সহজে যদি বলা যায় যে আমরা বলতে পারি যেমন সরকারি খাত যদি আমরা বিবেচনা করি, সরকারি ব্যয় আছে, তারপরে বেসরকারি বিনিয়োগ করে আয় প্রবাহ বৃদ্ধি করা হইতে পারে। তারপরে হচ্ছে কর সঞ্চয়কে আয় প্রবাহের অর্থে নির্গমন হিসেবে বলতে পারো। বৈদেশিক খাতকে তুমি বিবেচনা করতে পারো, রপ্তানি খাতকে তুমি বিবেচনা করতে পারো। আয় ব্যয়ের প্রবাহ থেকে রেগুলার তুমি টাকা পাইতেছো কিনা, তোমার সঞ্চয় হইতেছে কিনা। তুমি শুধু আয় এবং ব্যয় করলে তো হবে না, তোমার সঞ্চয় লাগবে। যেমন আমাদের রিজার্ভ কিন্তু এক প্রকার সঞ্চয়। হ্যাঁ, সরকারি কর তুমি ঠিকভাবে দিচ্ছ কিনা, এই সমস্ত জিনিসগুলাই হচ্ছে আয়ের চক্রাকার প্রবাহে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। এবং এই সমস্ত জিনিসগুলো হচ্ছে একটা তোমার উপাদান, সমস্ত জিনিসগুলো কি একটা উপাদান। ক্লিয়ার কিনা? সো এজন্য আয় এবং ব্যয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই মোট কত অর্থ আগমন করছে এবং মোট কত অর্থ চলে গেছে, ঠিক আছে, সেটার উপর বেস করে নির্ভর করে। একজন বলতেছে স্যার এটা কোন বই থেকে নিয়েছি, এটা আমি দিগদর্শন থেকে নিয়েছি এটা, ঠিক আছে, সামনে অন্য অনেক বই উদাহরণও দিব। আচ্ছা, এবার আসো মোট দেশজ উৎপাদন এবং মোট জাতীয় উৎপাদনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এটা একটু পড়ে দেখো তোমরা, এটা একবার পড়ে দেখো, পড়ার শেষে একটু ডান লিখো। পড়া শেষে ডান লিখো। দেখো এটা 2012 এবং 2016 সালে নিবন্ধন পরীক্ষা আসছে। এবার এটা একটু পড়ো। একজন লেখছে পড়া যায় না, কেন পড়া যাবে না? পড়া যাবে না কেন? এখানে তো সবাই পড়তে পারতেছে, তুমি পড়তে পারতেছো না কেন? একটা তোমার এখানে নেট দুর্বল,
একটা দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে দেশি কিংবা বিদেশি নাগরিকগণ এক বছরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে জিডিপি বলে। খুব সহজ, আমাদের দেশের ভেতরে একটা বিদেশি লোক একটা দেশের লোক সবাই মিলে যে আয় করে এটাকে জিডিপি বলা হয়। ঠিক আছে, বিদেশ থেকে এক বছরে যে পরিমাণ দ্রব্য বা সেবা সামগ্রী আসে উৎপাদন করে তার আর্থিক মূল্যকে আমরা জিএনপি বলি। কেমন? আবার ধরো কোন একজন বাংলাদেশি আমেরিকায় কাজ করে যে আয় করে সেটা বাংলাদেশের জিএনপি তে অন্তর্ভুক্ত হয়, কিন্তু তার আয় বাংলাদেশের জিডিপি তে অন্তর্ভুক্ত হয় না। কেন হয় না? কারণ জিডিপি হচ্ছে দেশের ভেতরে যে আয়টা হয় সেটাকে আমরা বলি জিডিপি বলি, আর দেশের বাইরে থেকে যে আয়টা আসে সেটা জিএনপির মুক্ত হয়। তো সেজন্য বলা হয় যে ওই ব্যক্তির আয়টা আমেরিকার জিডিপি তে অন্তর্ভুক্ত হবে, বাংলাদেশের জিডিপি তে অন্তর্ভুক্ত হবে না, বাংলাদেশের জিএনপি তে সেটা কি হবে? অন্তর্ভুক্ত হবে। এই জিনিসটাই এখানে লিখছি। এরপর এটা পড়ে দেখো। ওকে, এটা একটু পড়ে দেখো। খুব সুন্দর একটা লাইন এখানে লেখা আছে, খেয়াল করে দেখো। দেশের অভ্যন্তরের উৎপাদন ক্ষমতা জিডিপিতে বিবেচিত হয়। একটা দেশের অভ্যন্তরে যে উৎপাদন ক্ষমতা আছে সেটা জিডিপিতে বিবেচিত হয়। আর জিএনপিতে দেশের জনগণের আর্থিক সঙ্গতি কি হয়? প্রতিফলিত হয়। আর্থিক সঙ্গতি মানে তার ইকোনমিক কন্ডিশন ভালো না খারাপ সেটা জিএনপি দিয়ে বোঝা যায়। আর্থিক সঙ্গতি বলতে তার অর্থনৈতিক অবস্থা ভালো না খারাপ সেটাকে বোঝায়। ঠিক আছে, এখানে ভাইবা রিলেটেড কোশ্চেন গুলো তোমরা পারবা, এখান থেকে পারবা, এখানে আলাদা করে বলার কিছু নাই, এগুলো তোমরা পারবা। জিডিপি জিএনপি অর্থনীতির স্টুডেন্টরা আশা করি পারে ইনশাল্লাহ, এখানে বোঝানোর কিছু নাই। এজন্য আমি তোমাদেরকে জাস্ট এগুলো লিখে দিছি, এটা একটু পড়ে দেখো। যেমন দেখো এখানে একটা সমীকরণ দিছি, দেখো লাস্টে লেখা আছে জিএনপি সমান সমান সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস এম। ঠিক আছে, আচ্ছা দেখো, কোন দেশের জিডিপি বলতে দেশের সকল নাগরিককে ভোগ ব্যয় বোঝায়। যেমন সি মানে হলো ভোগ ব্যয়, এ সি মানে কি? ভোগ ব্যয়। ঠিক আছে, ওয়ান মানে হচ্ছে আই মানে কি? বিনিয়োগ ব্যয়। তারপরে জি মানে হচ্ছে সরকারি ব্যয়। ঠিক আছে, তাইলে জিডিপি সমান সি প্লাস আই প্লাস জি। জিডিপি সমান কি? সি প্লাস আই প্লাস জি। কেমন? তাইলে নিট রপ্তানি আয়, নিট রপ্তানি আয় তার থেকে যদি আমরা রপ্তানি আয় এক্স এবং আমদানি ব্যয় বাদ দেই তাহলে আমি জিএনপিটা কি করব? পাবো। অর্থাৎ তোমার যদি খুব ভালো মতো খেয়াল করে দেখো, বিনিয়োগ ব্যয় তার সাথে যদি আমি ভোগ ব্যয় তার সাথে যদি আমরা বিনিয়োগ ব্যয় প্লাস তার সাথে যদি আমরা সরকারি ব্যয় যোগ করি, সেখান থেকে যদি আমরা রপ্তানি আয় এক্স বাদ দেই এবং তার সাথে যদি আমরা আমদানি ব্যয়টা বাদ দেই তাহলে আমরা জিএনপি পাবো। তাহলে আমরা কি পাবো? জিএনপি পাবো। ক্লিয়ার কিনা? তাহলে আমরা জিএনপি পাবো। এরপরে আসো, অর্থনীতিতে কল্যাণ বলতে আমরা কি বুঝি? অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন, এটা আমরা সবাই জানি। অ্যাডাম স্মিথ বলছেন অর্থনীতি হচ্ছে একটা সম্পদের বিজ্ঞান। অধ্যাপক মার্শাল বলছে অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান। অর্থনীতিতে মানব জীবনের সাধারণ কার্যাপনী আলোচনা করতে গিয়ে তার কল্যাণ সম্পর্কে তারা আলোচনা করেছে। সহজ কথা বলি ভাই, অর্থনীতির মাধ্যমে আমাদের যে কল্যাণটা আছে ওইটাকেই কি বলা হয়? অর্থনৈতিক কল্যাণ বলা হয়ে থাকে। কি রে? আচ্ছা, অর্থনৈতিক কল্যাণটা এখান থেকে একবার পড়ে দেখো। কল্যাণ একটি মানসিক বিষয় যা উপযোগ প্রাপ্তির উপর নির্ভর করে। তুমি কি বেনিফিটস পাইছো সেটার উপর নির্ভর করে। কি রে, কেউ যায়নি আজকে? অফিস চলতেছে এখনো? হ্যাঁ, এমডি স্যারের মিটিং চলতেছে? এমডি স্যার আছে? ওকে।
ওকে, এরপরে দেখো, অর্থনৈতিক কল্যাণ পরিমাপের প্রচেষ্টা হিসেবে নিট অর্থনৈতিক কল্যাণ আলোচনা করুন। যেমন সংযোজনের মধ্যে আমরা বিশ্রাম ও নিজ কাজের মূল্য, আমি কতটুকু বিশ্রাম এবং কাজের মূল্যায়ন পাচ্ছি সেটা নির্ভর করে। লুকায়িত বা গুপ্ত অর্থনীতি, আমার কতটুকু অর্থনীতি থেকে কোন খাত থেকে আমার আয় আমি বের করতে পারি সেগুলো নির্ভর করে। তারপরে হচ্ছে বিয়োজন বলতে পারি আমরা, বিয়োজনের মধ্যে পরিবেশ দূষণে অর্থনৈতিক ভাবে খুব খারাপ একটা জিনিস হয়। যেমন পৃথিবীতে কিয়োটো প্রোটোকল আছে, মন্ট্রিল প্রোটোকল আছে, ওইখানে বলা হয়ে থাকে কোনো দেশ যদি দূষণ বেশি করে তাহলে তার জন্য প্রবলেম আছে, ক্লিয়ার কিনা, এবং তার জন্য সে দেখা গেছে অর্থ পাবে, টাকা দেওয়া হবে, সেই জিনিসগুলো এখানে কি করে, নির্ভর করে। ক্লিয়ার? ক্লাসিক্যাল আয় ও নিয়োগ তত্ত্বের সমালোচনা সমূহ কি করুন, লিখুন। যেমন 1 নম্বর হচ্ছে স্বয়ংক্রিয় পূর্ণ নিয়োগ অর্জন অসম্ভব, অর্থাৎ তুমি কখনো সবকিছুর মধ্যে পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবা না, কোনো কিছু নিয়ন্ত্রণ তুমি পূর্ণভাবে করতে পারবা না। পূর্ণ প্রতিযোগিতা, আমরা যে বলি প্রতিযোগিতা, বাস্তবে কখনো পূর্ণ প্রতিযোগিতা কি করা হয় না, তোমার হচ্ছে পরিলক্ষিত হয় না। তুমি যে কোনো জায়গায় পরিপূর্ণ প্রতিযোগিতা কোনো জায়গায় পাবা না, ঠিক আছে, ফুল প্রতিযোগিতা। কারণ দেখা গেছে যে বিভিন্ন সময় মনোপলি মার্কেট ক্রিয়েট হয়, সেজন্য পাওয়া যায় না। মজুরি নমনীয়তাকে অস্বীকার, এইটা খুব মানে ইম্পর্টেন্ট একটা জিনিস। বলতো মজুরি নমনীয়তাকে অস্বীকার, এটা কাকে বলে দেখি, বলতো তোমাদের মধ্যে কে বলতে পারবা মজুরি নমনীয়তা বলতে কি বুঝো, এটা একটু বলতো। মজুরি নমনীয়তা বলতে কে বুঝো দেখি, বলতো দেখি, আমি যে কাউকে জিজ্ঞেস করি, কে বলবা হাত উঠাও। মজুরি, তোমরা হাত উঠাতে পারো চাইলে। মজুরি নমনীয়তা বলতে কি বুঝো, কে বলতে পারবা? মজুরি নমনীয়তা বলতে কি বুঝো? মজুরি নমনীয়তা বলতে কি বুঝো, কে বলতে পারবা? হাত উঠাও। কেউ হাত উঠায় না, সব আমার বলে দিলে হবে নাকি? খালি স্যার অ্যাসাইনমেন্ট দেন, পিডিএফ দেন, নিজেরা কয় না কেন? বলো, কে বলতে পারবা? বলো, মজুরি নমনীয়তা বলতে কি বুঝেন? মজুরি নমনীয়তা, সজীব, রোকসানা, কে বলতে পারবা? বলো। মিরাজ আছে আমাদের, অনেককে দেখতে পাচ্ছি, বলো কে বলতে পারবা? আমি যখনই প্রশ্ন জিজ্ঞেস করি অনেকগুলা ক্লাস থেকে বের হয়ে যায়, আবার পরে ঢুকে, আল্লাহ স্যার যাতে আমরা জিজ্ঞেস না করে। এই তো আমাদের সিরাজ উত্তর দিয়েছে একটা, আর কে উত্তর দিবা বলো? ফারিহা একটা উত্তর দিয়েছে, ভেরি গুড। কথা বলতে পারবা তোমরা চাইলে, বলো মজুরির। ইয়েস, ফ্যান্টাস্টিক, উত্তর তো পেয়ে গেছি আমি, এই যে ওরা লিখে উত্তর দিয়ে দিছে। মজুরির নমনীয়তা মানে হইলো মজুরির ভিন্নতা, মজুরি তুমি বাড়াইতে পারবা, কমাইতে পারবা, ঠিক আছে। মজুরির নমনীয়তা, অর্থের ফটকা মজুরির হ্রাস বৃদ্ধি, রাইট। এই যে আমাদের জান্নাতুল ফেরদৌস ও সঠিক উত্তর দিয়েছে, অর্থের ফটকা চাহিদাকে উপেক্ষা করা হয়েছে। অর্থের ফটকা মানে অর্থের যে কোনো চাহিদাকে কি করে, উপেক্ষা করে, ক্লিয়ার কিনা? এটা অর্থের মায়া, অর্থের মায়াও একে, অর্থের মায়া বোঝানোর কিছু নেই, এটা তোমরা বুঝতে পারো মোটামুটি এই জিনিসগুলা। এখানে আর্থিক নীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে, মূলধনের ভূমিকা অস্বীকার করা হয়েছে, অতি উৎপাদন জনিত কিছু সমস্যা আছে, তারপরে রাষ্ট্রীয় হস্তক্ষেপ অকাম্য এই ক্ষেত্রে, তারপরে অবাস্তব অনুমিত শর্ত, যে কোনো শর্ত অবাস্তব হইতে পারবে না, যে শর্তটা প্রয়োজন সেই শর্তটা এখানে কি করতে হবে, ফিল আপ করতে হবে, ক্লিয়ার কিনা? সো মোটামুটি এই জায়গাটা বলো এখন পর্যন্ত কেমন লাগছে, এখন পর্যন্ত তোমাদের কেমন লাগছে, বুঝতে পারছো কিনা, ওকে আছে কিনা সবকিছু। একটা বিষয় তোমাদেরকে বলি, যারা বারবার বলতেছো স্যার কি নোট করব, আমি যে প্রশ্নগুলো পড়াইছি টপিক ধরে ধরে এই নোটগুলো লিখবা, লিখে তুমি যদি নোট করতে মন চায় ওগুলা দেখে নোট করো। আমার সাজেশন দেওয়ার পরে সাজেশন 2টা অধ্যায়ের সাজেশন আগামীকালকে দিয়ে দিব, সেই সাজেশন দেখে দেখে নোট করতে পারো, সেই সাজেশন দেখে নিজের মতো করে পড়তে পারো, চাইলে নোট আমাকে দেখাইতে পারো পাঠায়া, কোনো সমস্যা নাই। আর তুমি চাইলে এই টপিকগুলা যে কোনো বই, বাজারের যে কোনো বই, হ্যাঁ যে কোনো বই যেটা তোমার কাছে ভালো লাগে সেইখান থেকে ওই টপিকটা ধরে তুমি পড়তে পারো, কোনো সমস্যা নাই। কারণ আমি আগেই বললাম বাবা, তোমাকে 5 বছরে অর্থনীতির যে 40টা সাবজেক্ট পড়ানো হয়েছে সবগুলা রাইটারের নাম তোমার মনে আছে? হ্যাঁ, সবগুলা রাইটারের নাম তোমার মনে নাই, সবগুলা বইয়ের সব তোমাদের এই ধারণাটা কি আজকে থেকে থাকবে? বইতে যা আছে তাই আমি খাতায় লিখে আসবো, পারবা না, সম্ভব না। কনসেপ্ট নাও, কনসেপ্ট দেখে যাতে খাতায় লিখতে পারো, তাইলে মোটামুটি পারবা। এবং প্রত্যেকটা জিনিস এক্সাম্পল দিয়ে লেখার চেষ্টা করবা, তাইলে দেখবা ইনশাল্লাহ তোমরা পারবা, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? ক্লিয়ার কিনা?
ওকে, দেখি কে কে কথা বলবা বলো, কে কে কথা বলতে চাচ্ছ বলো। আগামীকাল কয়টায় ক্লাস হবে? আগামীকাল রুটিনে ক্লাস আছে কিনা আমার জানা নাই, কালকে মনে হয় ক্লাস নাই আমার, কালকে ক্লাস নিব না আমি, কালকে ক্লাস নাই, ক্লাস নিলে আমি দিয়ে দিব। রুটিন দেখো, গ্রুপে রুটিন দেওয়া আছে। দেখি ফারিহা বলো, ফারিহা কথা বলতে চাইছো আমার সাথে, ফারিহা বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছো বোন? জি আলহামদুলিল্লাহ স্যার। বলো। আমার প্রশ্নটা হচ্ছে স্যার, একটি দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি জাতীয় আয়ের চক্রাকার প্রভাব ব্যাখ্যা করুন। স্যার এটা আপনি যে প্রশ্নটা আলোচনা করছিলেন স্যার, এটা আমি একটু কনফিউজড, মানে ক্লিয়ার না আর কি, বুঝি নাই ভালো করে। মানে দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি স্যার বলতে কিরকম বুঝাইছে? কোনটা এটা? না স্যার আরো আগে। বেটা যেটা স্যার যখন বুঝে নাই তখন বলো না কেন যে স্যার এটা আরেকবার বলেন। এইটা জি স্যার। দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ ব্যাখ্যা করো। এটা আগের গুলোতেই তো বলতেছি। চক্রাকার প্রবাহ উৎপাদনের সমষ্টি, কতটুকু আমি উৎপাদন করছি, কতটুকু আমি কি করছি, উৎপাদনের প্রত্যেকটা চক্র আছে প্রথম স্তর থেকে লাস্ট স্তর পর্যন্ত, সেই চক্রটা এখানে মানে হচ্ছে নির্ভর করে। তারপরে আয়ের সমষ্টি, আমি কতটুকু আয় করছি সেটার উপরে নির্ভর করে। যেমন ধরো আয়ের ক্ষেত্রে আমরা কি করছি, আয় পদ্ধতির জাতীয় আয় থাকবে। তুমি যখন দ্বিঘাত বিশিষ্ট আয় করবা, আয়ের জন্য তোমার জাতীয় আয়, মজুরি, বেতন, বোনাস, খাজনা, সুদ, কর, এই জিনিসগুলা লাগবে। এই জিনিসগুলা যদি না পাও তাহলে তুমি সঠিকভাবে আয়ের সমষ্টি পাবা না। যদি তুমি অর্থনীতিতে আয়ের সমষ্টি বা আয়ের প্রবাহটা তুমি ঠিক রাখো তাহলে তুমি দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি করতে পারবা না। অর্থাৎ দ্বিঘাত বেশি মানে হলো, এখানে তোমার কেন কনফিউশনটা হচ্ছে, তুমি মনে করতেছো খাত দুইটা, খাত নাম এটার দ্বিঘাত, কিন্তু খাত হচ্ছে আসলে তিনটা নিয়ে আমরা আলোচনা করি: উৎপাদনের সমষ্টি, আয়ের সমষ্টি, ব্যয়ের সমষ্টি। ক্লিয়ার কিনা? তোমাদের প্রবলেমটা হয় এই জায়গায়, এই দ্বিঘাত দেখে মনে করো যে খাত হচ্ছে দুইটা, আসলে খাত কিন্তু দুইটা না। ক্লিয়ার এবার ফারিহা? জি স্যার। স্যার আমার আরেকটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার আজকের ক্লাসের গতকালকের ক্লাসে স্যার সমস্যা হয় নাই, যেমন আজকের ক্লাসে স্যার আমরা তো হচ্ছে মানে ইংলিশ ভার্সনে যে পড়ছিলাম আর কি, তো স্যার কিছু কিছু টার্ম হচ্ছে মানে কমন লাগতেছিল না। স্যার আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে স্যার কিভাবে পড়লে হচ্ছে এই জিনিসগুলো কাটায় উঠতে পারবো, যেমন স্যার। ফারিয়া আনমিউট হয়ে গেছো, বলো। আনমিউট হয়ে গেছো বোন, মিউট। জি স্যার আবার বলছি। হ্যাঁ তো স্যার বলতেছি এটাই আর কি, যে স্যার আপনি যে প্রশ্ন করেন অ্যান্সার দিতে মন চায় বা দেওয়ারও অনেক চেষ্টা থাকে, কিন্তু স্যার আজকের ক্লাসে কিছু কিছু জিনিস আমার মানে আমি ধরতে পারতেছিলাম না, এই জিনিসগুলো টার্মে আসলে অসুবিধা হয় না, ইংলিশে পড়ে আসছো এখন বাংলায়, তাই তো? জি স্যার জি স্যার। এখন আমার প্রশ্নটা হচ্ছে স্যার আমি কিভাবে পড়লে স্যার জিনিসগুলো তাড়াতাড়ি ক্যাপচার করতে পারবো আর কি, এই জিনিসটা জানার ইচ্ছা। রিডিং পড়তে থাকো, আর প্রত্যেকটা টার্ম যখন আসবে জি তখন স্যার। তুমি হচ্ছে ওই টার্ম গুলা গুগল করে করে ওইখান থেকে দেখে নিতে পারো। বুঝতে পারছো? এটা জি প্রথম স্যার। কয়েকটা ক্লাসে প্রবলেম হবে, এরপরে আর হবে না ইনশাল্লাহ। এটা তোমাদের না, এটা সবারই হয়। আমরাও তো আমাদের হ্যাঁ হ্যাঁ সময় ইংরেজিতেই পড়ছি বেশিরভাগ। জি স্যার। বুঝছো? অসুবিধা নেই, কাটায় উঠবা ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আর হেল্প লাগলে তো আমি আছি। জি স্যার অবশ্যই। আচ্ছা। ঠিক আছে। তো আনিকা খানম, আনিকা বলো, আনিকা বলো। তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করার আছে, তোমরা কে কোনখান থেকে পড়ছো এটা তো আমি জানি না। সবাই দেখি সবার ব্যাচের জিজ্ঞেস করে কে কোথা থেকে পড়ছো, দেখো তো একটু আমাকে। আনিকার সাথে কথা বলি, আর কে কোন জায়গা থেকে পড়ছো একটু দেখি, তোমরা কে কোথা থেকে পড়ছো, কোন জায়গায় পড়ছো বা কি পড়ছো এটা একটু লেখো তো, কোন কলেজ বা কোথা থেকে পড়ছো। হ্যাঁ আনিকা বলো, তুমি বলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে, অর্থনীতিতে একটা প্রশ্নই বিভিন্ন ধরনের হয়। তো আমরা ধরেন একটা টাইপের কোশ্চেন করছি, ওই কোশ্চেনের অ্যান্সারটা পড়ছি। তো হুম। পরীক্ষাতে যে সমস্যাটা অনুভূত হয়েছে আমার, আমি এর আগে একবার দিছি, যে আমার জানা কোশ্চেনটা ওটার প্যাটার্নটা এমন ভাবে ঘুরে আসছে, বাট আমি অ্যান্সারটা করে আসতে পারি নাই। বাসায় যখন আসছি এসে দেখি যে প্রশ্নটা একই প্রশ্ন 4-5 ভাবে করা, এবং লাস্টে গিয়ে ওই কোশ্চেনটা করা, ওই কোশ্চেনের অ্যান্সারটা আমি জানি বাট আমি সলভ করে আসতে পারিনি। এই যে তো একটু ক্লাসে আগে যদি ফারিহা আমাকে একটা প্রশ্ন করছে, দেখো না, দ্বিঘাত বিশিষ্ট নিয়ে। হ্যাঁ স্যার, একই দেখছো? প্রশ্ন কতভাবে হতে পারে, যদি কাইন্ডলি প্রত্যেকটা প্রশ্ন একটু করে দিতেন তাহলে এটা সুবিধা হতো। ঠিক আছে, আমি ইয়ে করে দিব না, ওই যে যখন তোমার অ্যাসাইনমেন্ট গুলা দিব ওইখানে আমি দিয়ে দিব না একটা প্রশ্ন কয়েকভাবে হইতে পারে, আর সামনে পড়ানোর সময় বলে দিব একটা প্রশ্ন কয়ভাবে হইতে পারে। ঠিক আছে?
আর একটা কথা ছিল স্যার। হ্যাঁ স্যার এখানে দেখতেছি অনেকেই মানে আপনাকে প্রশ্ন করতেছে স্যার কয় পাতা লিখবো কয় পাতা লিখবো। স্যার পাতার হিসাবটা কি আসলে নাম্বার কাউন্ট করে? যেমন ধরেন অনেকের লেখা বড় বলছি হয় বলছি আমি অনেকের ছোট আজকের ক্লাসেই তো বলছি পাতার হিসেবে লেখা স্যার। কাউন্ট করে না, গত ক্লাসেও বলছি লেখা স্পষ্ট হইতে হবে, লেখা টু দা পয়েন্ট হইতে হবে। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে যেটা বারবার রিপিট হয়, এটার একটা দুইটা প্রশ্ন যদি আপনি আমাদেরকে পিডিএফ দিয়ে দিতেন যে এই স্ট্যান্ডার্ডে লিখতে হবে, তাহলে ওইভাবে আমরা নিজেরাও নোট করতে পারতাম আর কি। তাহলে ধারণাটা হতো, যেমন অনার্স লেভেলে 10 মার্কের জন্যই আমি যে স্ট্যান্ডার্ডে লিখছি তখন তো সময় ছিল 4 ঘন্টা, আর এখানে আমি সময় পাবো মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যেই আমাকে 100 মার্ক সলভ করে আসতে হবে, আর ওখানেই 4 ঘন্টার মাধ্যমে আমরা 100 মার্কের শোনো পরীক্ষা তোমাদের একটা দিচ্ছি। কথা বলি, মাথার থেকে সবাই পিডিএফ এর ভুতটা ফেলাই দাও। স্যার না, একটা দুইটা কোশ্চেন কথাটা যদি শুনতে খারাপ লাগবে কিন্তু আমি সবাইরে বলে দিলাম এটা, যে জায়গাটা স্যার পিডিএফ দেওয়া লাগবে এটা আমি পিডিএফ দিব, কিন্তু সব আমি পিডিএফ করে দিতে পারবো না। না না মানে স্যার কেউ সব যদি বলি তোমরা চিন্তা করো, এটা সবাইকে বলে দেই, কেউ যদি চিন্তা করো তোমার একারে সব প্রশ্ন আমি পিডিএফ করে নোট করে দিব, অগ্রসরের পক্ষে এটা কোনোদিন সম্ভব না, এই পরিমাণ টাইম আমার নাই। একদম বাস্তব প্লিজ কথা, আমি তোমাদেরকে কয়েকটা জিনিস হেল্প করব, সাপোর্ট দিব, কয়েকটা জিনিস দেখাই দিব, এবং এতটুকু বলতে পারি আমার চেয়ে সাপোর্টিভ কেউ হবে না, এতটুকু আমি বলতে পারি। কিন্তু আমি তোমাকে সব নোট সব পিডিএফ করে দিব এরকম আশা করলে আমি কাউকে করে দিব না, এটা অসম্ভব। আমার মতো লোকের এই পরিমাণ টাইম নাই। এটা বাংলাদেশের কোন কোচিং যেখানে তুমি যাবা কেউ তোমাকে সব পিডিএফ করে নোট করে দিবে না, তোমাকে সব খাওয়াই দেওয়ার আমানত। তোমাকে আমি আগে এটাই বলছি, তোমরা সবাই 5 বছরে অনার্স মাস্টার্স করে আসছো, তোমাদেরকে বড় জোর বাবা আমি গাইডলাইন দিয়ে দিব কিভাবে পড়বা, অনেক পড়া নিজের থেকে পড়তে হবে, অনেক কিছু প্রবলেম হইলে আমার কাছে আসবা, বিষয়টা এরকম। কিন্তু আমার পক্ষে তোমাকে সব ধরে 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 সব বলে দেওয়া, সব আমি করাই দিব, এটা কখনো অসম্ভব। তোমার নিজেকেই পড়তে হবে অনেক কিছু। যেমন বলছো আমাকে তোমরা স্যার কয়েকটা প্রশ্ন কি প্যাটার্নে আসে এটা বলে দিলে, হ্যাঁ এটা বলে দিব। তোমরা বলছো স্যার আমাকে 1-2টা পিডিএফ দিয়েন যেখান থেকে আমি বুঝতে পারবো, সেটাও আমি দিয়ে দিব। কিন্তু কেউ যদি ধারণা করো সব আমি তোমাকে দিয়ে দিব, কোয়াইট ইম্পসিবল, এটা কোয়াইট ইম্পসিবল, এটা আমি কখনোই করবো না। এটা তোমার ইউনিভার্সিটির টিচারও করছিল তোমাকে, কখনো করে নাই। তুমি এটা আমাদের থেকে আশা করেও লাভ হবে না। ইভেন তো আমি কালকে তোমাদেরকে সিলেবাস দিয়ে দিছি, সিলেবাস দেখে তোমরা পড়বা, কোন কোন চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিয়ে দিব আগামীকালকে 2টা চ্যাপ্টার ওয়াইজ, সেখান থেকে তোমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন পড়ে ফেলবা, যতটুকু করার অতটুকু করে দিচ্ছি, এর বেশি করা সম্ভব না। বুঝাইতে পারছি? এটা একদম সবার জন্য। শুনতে খারাপ লাগে কিন্তু আমি টু দা পয়েন্টে কথা বলি, এর বাইরে আমি করতে পারবো না কারোর জন্য, এতটুকুই করবো আমি। এবং তোমার নিজেকে পড়াশোনা করতে হবে, আমি হাজারও বলে দিলে লাভ হবে না যদি তুমি একটু না পড়ো নিজে। বুঝাইতে পারছি? এটা সবার ক্ষেত্রে। হ্যাঁ বলো আনিকা বলো। স্যার আপনার অ্যান্সারটা আমি পেয়ে গেলাম। আমি এটুকুনি বলছিলাম যে দুই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হ্যাঁ যেটা ওগুলো আমি বারবার কালকে রিপিট বলছি। হয়। আর তোমরা আমার ক্লাসগুলো রেকর্ড দেখো না কেন, কালকের ক্লাস রেকর্ড দেখো না কেন, অনেকে কালকের ক্লাস রেকর্ড দেখো, এখানে এগুলো উত্তর দেওয়া আছে, এই কথাগুলো কালকে বলা আছে, একবার বলে দিছি কালকে আমি এগুলা কালকে বলে থ্যাংক দিচ্ছি, ইউ সবাই স্যার। রেকর্ড দেখবা, ক্লাসের মাঝখানে উঠে যাবা না। অনেক স্যার আমাকে বলে অব্র ভাই আপনি ভিডিও অন করে ক্লাস নেন না, আমি বলছি না এমনিই থাক, ওরা যে থাকার যার ক্লাস ভালো লাগবে সে এমনিই ক্লাসে থাকবে, ভিডিও অন করা কি আর অফ করা কি। অনেকে তোমরা ক্লাসের মাঝখানে চলে যাও আবার আইসা প্রশ্ন করো, ক্লাসের সময় ক্লাস সিরিয়াসলি ক্লাস করবো। আজকে ক্লাসের শুরুতে বলছি না, নিজেকে খুব ব্যস্ত ব্যস্ত তোমার থেকে অনেক লোক আছে, অনেক লোক পৃথিবীতে ব্যস্ত, নিজেকে অত ব্যস্ত দেখানো যাবে না। আমি যেহেতু চান্স পাইতে আসছি আমাকে খুব যত্ন সহকারে চেষ্টা করতে হবে, সবাই মিলে আমাকে রেডি থাকতে হবে। ক্লিয়ার কিনা? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ বলো, তারপরে আর কে বলবা? আনিকার শেষ, রোজিনা বলো, রোজিনা বলো, রোজিনা বলো। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। হ্যাঁ রোজিনা বলো। ভালো আছো বোন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আছি ভালো। বলো। আজকে প্রথম আপনার সাথে কথা বললাম স্যার। আসলে আমি প্রথমবার এনটিআরসি তে মানে পরীক্ষা দিতে যাচ্ছি, পরীক্ষা দিই নাই এখন। টেনশন লাগতেছে প্রশ্নগুলো কিভাবে শিখবো, ইয়া করবো এটা নিয়ে। তোমার বাড়ি চিটাঙ্গে নাকি? আর আপনার স্যার আমাদের চিটাঙ্গে তোমার বাড়ি? হ্যাঁ স্যার আমার বাড়ি চিটাং। হড়ে চিটাঙ্গে তোর, আর হড়ে বাড়ি হড়ে সোনা চিটাঙ্গে ইয়েন হওয়া আগে বুঝি নাই। চন্দনাইশ। চন্দনাইশ, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি আপনি কি চিটাঙ্গের ভাষা পারি, আমি চিটাঙ্গে না, আমি নোয়াখালী। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা তোমার হচ্ছে আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ আমরা প্রথম ক্লাসটা ভালো মতো করো, ওইখানে একটা ডিরেকশন দিয়ে দিছি, কালকে সাজেশন দিয়ে দিব 2টা লেকচারের উপরে। এই সাজেশন গুলো পড়া শেষ হইলে 1 সপ্তাহ পরে অ্যাসাইনমেন্ট দিব,
এরপরে যদি কোনো প্রবলেম হয় পরীক্ষা দিবা, পরীক্ষা নিব রেগুলার, পরীক্ষার আগ পর্যন্ত যতটুকু আমি পারি পরীক্ষা নিয়ে আস্তে আস্তে মোটামুটি তোমাদেরকে রেডি করে দিব। আর যদি রেডি করে দেয় ইনশাল্লাহ আশা করি তোমরা সবাই পারবা, অসুবিধা হবে না, একটা সময় রেডি হয়ে যাবে। শুধু রেগুলারলি ক্লাস করো। তোমরা এই কয়জন নাকি অল্প কয়েকজন ক্লাস করতেছে? একজন বলছে যে স্যার আমি কারমাইকেল কলেজ, একজন কুমিল্লা ইউনিভার্সিটি, একজন ন্যাশনাল ইউনিভার্সিটি, একজন চিটাগাং ইউনিভার্সিটি, তারপরে উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে, সরকারি আকবর আলী কলেজ থেকে, রোকেয়া কলেজ থেকে। কয়জন? বাকিরা কোথা থেকে পড়ছো? চিটাগাং ইউনিভার্সিটি থেকে ক্লাস করতেছো, সাতক্ষীরা থেকে ক্লাস করতেছো, চকরিয়া থেকে ক্লাস করতেছো, বিউপি থেকে ক্লাস করতেছে। বিউপি আমার বড় বিউপি স্টুডেন্ট। রংপুরের ভাষা পারেন, রংপুরের ভাষা পারেন। ওয়ালাইকুম সালাম, তুমি কেমন আছো মামা? রোজিনার আক্তারের ছেলে মনে হয় না এটা? স্যার আমার ছেলে আপনার সাথে কথা বলতে চাচ্ছিল, সেজন্যই তাকে কি খবর মামা? তুমি কেল্লে আছো? হ ইয়েন হ, কেন আছো তুমি? ভালো আছো নি? তুমি ভালো আছো মামা? গুড। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি বাবা। আল্লাহ তোমার ভালো করুক, তোমাকে আল্লাহ অনেক সুস্থ রাখুক, বড় করুক, দীর্ঘায়ু দান করুক তোমাকে। তোমার জন্য এতটুকু দোয়া করি। থ্যাংক ইউ। দেখি আমাদের রাকিব বসে আছে। রাকিব কালকে আমার সাথে কথা বলছে। রাকিব কি খবর রে? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। রাকিব কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আপনি এখন ভালো আছেন স্যার? আছি মোটামুটি। পড়াশোনা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ স্যার, ভালো চলতেছে স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল, বলো। প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে। আমরা জানি যে ক বিভাগ থেকে 10টির মধ্যে 5টি, খ বিভাগ থেকে 10টির মধ্যে 5টি লিখতে হবে। হ্যাঁ। তো স্যার আমার প্রশ্নটা হলো স্যার যে আমরা 10টির মধ্যে 5টি যে কোনো লিখবো স্যার, না প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে অথবা থাকবে, যেমন 1-এর অথবা 2-এর অথবা? না, প্রতিটা প্রশ্নের মধ্যে অথবা এখন পর্যন্ত আসে নাই। 10টার মধ্যে 5টা আসবে, আবার অনেক ক্ষেত্রে অথবাও আসতে পারে। তবে এখন পর্যন্ত 10টার মধ্যে 5টা দিতে হবে, যে কোনো 5টা, ফ্লেক্সিবিলিটি আছে। জি স্যার, 10টার মধ্যে 5টা হলে তো স্যার এটা আমাদের জন্য ভালো ফ্লেক্সিবিলিটি হ্যাঁ, হয়। আর হ্যাঁ, হ্যাঁ, যদি অথবা হয় তাহলে একটু কঠিন হয়ে যাবে স্যার। হ্যাঁ, অসুবিধা নেই, আল্লাহ ভরসা। আরেকটা প্রশ্ন, জি হ্যাঁ, স্যার, আরেকটা প্রশ্ন স্যার, যে আমরা যে পয়েন্টগুলো লিখবো স্যার, এই পয়েন্টগুলো লেখার ক্ষেত্রে স্যার আমরা কি 1 2 3 লিখবো, না রোমান সংখ্যা আমরা ব্যবহার করতে পারি স্যার এখানে? আমি রোমান সংখ্যা পছন্দ করি না। আমি পার্সোনালি সারা জীবন 1 2 3 অথবা ক খ গ ঘ লিখে আসছি, মানে আমার রোমান সংখ্যা পছন্দ না। এখন তোমরা লিখতে পারো, রোমান সংখ্যা না দেওয়াটাই প্রেফার। আরেকজন আমাকে প্রশ্ন করছে আজকে গ্রুপে, আমি বলছিলাম ক্লাসে দিব। রাকিবকে থ্যাংক ইউ, এটা একটা ভালো কাছাকাছি পয়েন্ট বলছো। সেটা হলো যে স্যার আমি ডিফারেন্ট কালি ইউজ করবো কেন? এরকম কালি মালি ইউজ করো না। কালো কালি আছে, কালো লিখে শেষ করতে পারবো না। কালো কালি আছে, কালো কালি দিয়ে লেখার ট্রাই করবা। ক্লিয়ার? ডিফারেন্ট কালি ইউজ করার দরকার নেই। যদি করো বড় জোর নীল কালি ইউজ করতে পারো। 1 নং প্রশ্ন উত্তর ক, নিচে একটা দাগ দিতে পারো, এটাই সর্বোচ্চ, এর বেশি লাগবে না, কারণ সময় নাই এত। স্যার স্যার পয়েন্টের নিচে কি মার্কিং করা যাবে? হ্যাঁ, পাওয়া যাবে, যাবে, পয়েন্টের নিচে মার্কিং করতে পারবা, সমস্যা নেই। হাইলাইট করে দিলে ভালো, তোমার পয়েন্ট স্যারের চোখে পড়বে, অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ রাকিব। দেখি আমাদের সাদিকুরের সাথে কথা বলি। সাদিকুর কেমন আছো তুমি ভাই? কি অবস্থা তোমার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি মোটামুটি ভাইয়া। কি অবস্থা বলো? আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আমরা যে হচ্ছে প্রামাণ্য সংখ্যাগুলো হ্যাঁ, লিখবো, ক্ষেত্রে কি যে অরিজিনাল সংখ্যাটা দেওয়া থাকে বইয়ে, ইংলিশ সংখ্যাটা, ওটা কি লেখা প্রয়োজন আছে? দরকার নাই। ইংরেজি তোমরা ভুল লেখো অনেক ক্ষেত্রে, বাংলায় লেখো। লিখতে পারলে ভালো, বাংলা বলতে কিন্তু একই মানে সংখ্যাটা আমি স্যার, বলি, আমি আমি দেখলাম বুঝছি যে তোমার প্রশ্ন। যদি ইংরেজি জি লিখতে জি পারো ভালো, কিন্তু ইংরেজি অনেকে লিখতে গেলে ভুল করে। হ্যাঁ হ্যাঁ লিখতে হ্যাঁ, পারলে ভালো। আগে মুখস্থ করেছিলাম অনেক আগে, এখন তো ভুলে গেছি। হ্যাঁ, লিখতে পারলে ভালো, বাট প্রেশার নেওয়ার দরকার নেই। না লিখলেও সমস্যা নেই। আচ্ছা, সুন্দর প্রশ্ন, খুব সুন্দর যদি প্রশ্ন, 5 ভেরি গুড। নম্বরের মধ্যে আসে তাহলে স্যার আমরা 2টা সংখ্যা দিলে হবে না? দুইটা সংখ্যা বাংলায়। দিতে হবে, দুইটার বেশি লাগবে না। আচ্ছা, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপরে আমাদের মিরাজের কি খবর? মিরাজ কেমন আছো ভাই? কেমন চলতেছে সব? আসসালামু আলাইকুম স্যার, ভালো ওয়ালাইকুম আছেন? সালাম ভাই, কি খবর? মিরাজ কোন জায়গা থেকে? কুমিল্লা থেকে স্যার। হ্যাঁ, মিরাজ আমার পার্শ্ববর্তী জেলা। কি অবস্থা বলো মিরাজ? আলহামদুলিল্লাহ স্যার, পড়াশোনা ভালো চলছে। গতকালকে ক্লাসে একটা কথা বলছিলাম ওই যে কমেন্টের ব্যাপারে। আমি আদৌ এখনো কনফিউশন, আমার কমেন্ট কি দেখেন কিনা, আমি একটু না এটা রে করবো মিরাজ, নাকি তোমার তো কমেন্ট আমার চোখে পড়ে না রে ভাই। দেখা যায়। এই ওর ইয়ে থেকে কমেন্ট করতে পারতেছে না, ওর কি ওখানে বন্ধ মনে হয় না রে মিরাজের? এখানে সেন্ড টু বি বিদ্যাবাড়ি লেখা, এসএমএস লিখতে যায় না।
আমি একটু এখন একটা একটু দাও সালাম তো দিয়ে মিরাজ, দেখুন এখন তো একটু দাও তো দেখা দেখি যায় হয় নাকি। কিনা। এখন একটা লেখো তো দেখি। না লিখছি মিরাজ, মিরাজ শুধু আমাদের এমডি কানেক্ট, মিরাজ হোসেন লেখো তো কিছু একটা। লিখছি তো স্যার, হ্যাঁ সালাম দিছি, মিরাজ, এখানে আসসালামু ডিরেক্ট আলাইকুম লিখছো, মেসেজ পাইছি দেয়া। পাইছি মিরাজ, পাইছি, হ্যাঁ পাইছি, আসছে। জি স্যার, তাহলে জি স্যার, দোয়া ঠিক করবেন আছে স্যার যাতে মিরাজ, ভালো করে খুশি এখন। পড়াশোনা ঠিক করে আছে ক্লাস মিরাজ, নিতে ওকে, পারি। থ্যাংক ইউ মিরাজ, ভালো থাকো ভাই। ধন্যবাদ স্যার। ঠিক আছে বন্যা, কি অবস্থা তোমার? বন্যা কি অবস্থা? বন্যা হাত তুলে চলে গেছে। ওকে তাহলে সবাই ভালো থাকো। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বন্যা বলো। স্যার যে মাত্র যে ভাই যে প্রবলেমটার কথা বললো কমেন্টের জন্য, এই প্রবলেমটা আমারও, আমিও কমেন্ট করলাম, দেখলাম, মনে হয় আপনি মনে হয় দেখেন নাই। তো ওই দাও। আসমাউল হোসনা বলছে, স্যার আমার কমেন্ট কি আপনি দেখতে পান? বুঝতে পারছি না। আমি দেখতে পাচ্ছি বোন। দাও বন্যা একটা কমেন্ট করো দেখি, দেখতে পাই কিনা। জি স্যার। যে কোনো একটা কিছু লেখো। হ্যালো, হ্যাঁ পাইছি। বন্যা হ্যালো দিছে আমাকে, স্যার জি স্যার, পাইছি। আর একটা কথা স্যার। হুম। স্যার হচ্ছে যে আপনি বললেন যে নোট করে আপনাকে দেখাইতে, মানে আপনার কাছে কিভাবে পৌঁছাবো নোট ওইটা করে? বলে দিব, গুগল উপরে কাজ চলতেছে আমাদের, ঠিক আছে? অথবা আমি বলে দিব, সমস্যা নেই। নোট তোমরা করো না, আমি আচ্ছা জানি স্যার। তোমরা আমাকে আশা দিয়ে নিরাশা করো। প্রতিবার একই অবস্থা, তোমরা বলো স্যার আমি নোট করব, এই করব সেই করব, কেন জানি আল্লাহ জানে তোমাদের কি হয়। প্রথম 2-1 দিন পাঠাও, তারপরে তোমরা ঠুস, তোমরা আমাকে পাঠাও না। না আমাকে স্যার, খুব আশা করবো দিয়ে তোমরা ইনশাল্লাহ। নিরাশা করে দাও। তোমাদের ক্লাস কেমন লাগছে? ভালো লাগছে? বুঝতে পারছো জি তোমরা? স্যার, কোনো অনেক দুঃখ ভালো কষ্ট আছে ক্লাসের প্রতি? আমার প্রতি কোনো দুঃখ কষ্ট আছে? বদদোয়া দিও না, এমনি আমি অসুস্থ মানুষ, পরে তোমাদের বদদোয়া আরো শেষ হয়ে না যাবো আমি। স্যার, কোনো অসুবিধা নাই। তোমাদের ভালো লাগছে ক্লাস সবার? জি স্যার। ওকে, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো সবাই ভালো থাকো, থ্যাংক ইউ। আর আমার জন্য দোয়া করো, বাসায় ভালো মতো পড়ালেখা করো, ধীরে ধীরে আগাও। আমরা ভালো করব, আমাদের প্রশ্ন ইনশাআল্লাহ কমন আসবে। আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি রহমত থাকে, আমাদের চেষ্টাকে আল্লাহ অবশ্যই সফল করবে ইনশাআল্লাহ। সবাই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকি, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।